গুলোতে যারা রেকর্ডিং ক্লাস বা পিডিএফ কোনো সিক্রেট শেয়ার করেছো তাদের কাছে সবকিছু পৌঁছাচ্ছে। দেখবে মানে গতকাল যেমন বায়োসায়েন্স ক্লাস হয়েছিল, সেই ক্লাসের ক্ষেত্রেও আমাদের বায়োসায়েন্স ক্লাসে স্যার হাতে লিখে কিছু নোটস করেছিলেন, সেটাও যেমন পাঠিয়ে দেওয়া হয়েছে। একই রকম একটা টাইপ নোটস বোথ ল্যাঙ্গুয়েজে পাঠিয়ে দেওয়া হয়েছে। আবার বলছে ঠিক এই ফরম্যাটে চলবে। হোয়াটসঅ্যাপে যেমন তোমরা ওটা একসঙ্গে মার্চ করা পাচ্ছ, এর পরবর্তী এরকম হবে না, দুটো আলাদা আলাদা পিডিএফ যাবে। দুটো জায়গায় তিনটে চারটে কিন্তু আলাদা আলাদা পিডিএফ যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদের এগুলো সুবিধা হবে, যেহেতু হোয়াটসঅ্যাপে আমরা এট এ টাইম একটা ফাইল পাঠাতে পারি। এট এ টাইম একটা ফাইল কেন হচ্ছে, আমাদের যেটা সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে যায়, তো এখানে কিছু লিমিটেশন আছে। তো সেই জন্য আমাদেরকে এগুলোকে মার্চ করতে হবে। এই তো আমি আগেই জানি যে পরবর্তী যখন থাকবে তখন এই সমস্যাগুলো হবে না। হয়তো এখন তোমাদের প্রিন্ট করতে গেলে একটু সমস্যা হলেও হতে পারে, বা পড়তে গেলে একটু সমস্যা হলেও হতে পারে, এরকম কিন্তু এর পরবর্তীতে সমস্যাগুলো থাকবে না। যাই হোক, স্যার জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো। প্রত্যেকে আবার বলছি অ্যাক্টিভ থাকবেন, স্যার কি গেছেন, আমি সবাইকে বলবো একটি খুব পজিটিভ। ওরা বলছি জিওগ্রাফি ক্লাস করার পর একটা অন্যরকম ফ্লেভার তোমার মধ্যে আসবে, কি বা কিছু সে তুমি ভালো বলতে পারবে। নেক্সট যেটা বলার যে অবশ্যই ধৈর্য রাখো, গ্রুপে অপ্রয়োজনে মেসেজ করো না, গ্রুপে বলতে কমেন্ট বক্সে অপ্রয়োজনে মেসেজ করো না। যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট আছে তাদের জন্য খুব অসুবিধা, এটা সবার কাছে আন্তরিকভাবে দয়া করে অপ্রয়োজনে মেসেজ করো না। তোমার কোনো প্রয়োজন তার জন্য মেসেজ খোলা রয়েছে, দয়া করে এটার অপব্যবহার করো না প্লিজ। স্যার যেখানে ক্লাস শেষ করবেন আমি সেখান থেকে শুরু করব, একটু প্লিজ কোঅপারেট করবে, ক্লাসটা সম্পূর্ণ মন দিয়ে শোনো। আমি আবারও বলছি, তোমার মধ্যে জিওগ্রাফি নিয়ে অন্যরকম তোমার ডাইরেকশন ফিল করতে পারবে আজকে ক্লাস একটা, এই 1.5 ঘন্টা ক্লাসের মধ্যে ফিল করতে। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন না, আনমিউট করতে পারবেন। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং টু এভরিওয়ান, প্রত্যেককে শুভ সন্ধ্যা। তোমার হচ্ছে যে স্যার ইতিমধ্যেই তোমাদের বলেছেন আজকের জিওগ্রাফি ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব আজকে, এবং গুরুত্বপূর্ণ টপিক তো অবশ্যই, এবং সেটা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, সেটা নিশ্চয়ই বলে দেওয়ার দরকার হবে না। ডব্লিউবিসিএস কি পরীক্ষা সেটা নিয়ে তোমাদের নতুন করে কিছু বলার নেই। আমি যদিও সিলেবাস সংক্রান্ত বেশ কিছু ইনফরমেশন তথ্য তোমাদের দেবো, তো সেগুলো তো থাকছেই। চলো, আমার কথা নিশ্চয়ই শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আমাকে মেসেজের মাধ্যমে তোমরা একটু রেসপন্স করো, যদি ঠিকঠাক করে শোনা যায় আমাকে একটু বলো, জানাও। আর একইভাবে যদি তোমরা স্ক্রিনটা তোমাদের কাছে ভিজিবল হয়, ভেরি গুড। বিক্রম বলেছে হ্যাঁ দেখা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। বেশ বেশ, ঠিক আছে। আচ্ছা, জিনিসটা ক্লিয়ার দেখা যাচ্ছে তো, তোমরা দেখতে পাচ্ছ? আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ তো? একটু রেসপন্স করো। বেশ বেশ বেশ, সুস্মিতা বলেছে হ্যাঁ দেখা যাচ্ছে, তন্ময় বলেছে দেখা যাচ্ছে, বেশ বেশ, ঠিক আছে, একদম একদম। আচ্ছা দেখো, আমাদের আজকের যে টপিকটা আছে সেটা হচ্ছে আমাদের জিওগ্রাফির একটা টপিক আছে, খুব খুব গুরুত্বপূর্ণ এবং খুব প্রাসঙ্গিক। কারণ এই যে আসছে সময় তোমার হচ্ছে যে মনসুনের সিজন আমাদের এসে গেছে, মৌসুমী বায়ু প্রবেশ করে গেছে, বা করে নিয়ে এখনো আস্তে আস্তে করে প্রবেশ করছি, প্রি মনসুনাল ফেজে আছি আমরা, মানে প্রাক মৌসুমী বায়ুর তোমার যে সময়টাতে আছি, সেগুলো নিয়ে আলোচনা করব। তো তাছাড়াও আরো অনেক কিছু আছে যেগুলো জানার আছে, যেগুলো বুঝতে হবে। যেহেতু আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়াশোনা করছি, কিছু জিনিস থাকে, কিছু বাধ্যবাধকতা থাকে, কিছু ছেড়ে দেওয়ার থাকে, কিছু ধরে নেওয়ার থাকে, সেই সবগুলো আমরা আজকে ক্লাসের মধ্যে একদম সুন্দর করে আলোচনা করব। আর সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে কি একদম শেষ পর্যন্ত ক্লাসে থাকো, দেখবে তোমার হচ্ছে যে রেকর্ডিং হয়তো তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে, কিন্তু ক্লাসের মধ্যে থেকে ক্লাসে পার্টিসিপেট করাটা খুব জরুরি। ঠিক আছে, এখন সব যথেষ্ট বড় হয়েছি আমরা, যে যার ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট সযত্নে আমরা সেটা বুঝি যে আমাদের পরবর্তীকালে আমাদের কি করণীয়, কি করা উচিত নয়, কি করা উচিত, সেগুলো নিশ্চয়ই আর ছোটবেলার মতো মা বাবা ধরে বলে দেয় না, বাবা মা ধরে বলে দেয় না, সেগুলো আমরা বুঝতে শিখেছি। তাই ভালো খারাপ বোঝার ক্ষমতা যেহেতু হয়েছে, তাই শেষ পর্যন্ত আমাদের ক্লাসটা আমাদের ঠিকঠাক করে শুনতে হবে।
ঠিক আছে, জিওগ্রাফি নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না, আমি তোমাদের অ্যাসিওর করছি। যখন ক্লাসের পরে তোমার হচ্ছে যে আমরা আলোচনা করবো, প্রশ্নের মাধ্যমে থাকবো, সেখানেও দেখবো। একই রকম ভাবে যখন আমরা ব্যাচের মধ্যে প্রবেশ করব, সেখানেও আমরা দেখবো। একদম এন্ড অফ দ্য সিজন, এন্ড অফ দ্য ইয়ার আমরা জিওগ্রাফি নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না, আমি অ্যাসিওর করছি। এবার যদি আমার সাথে কোঅপারেট করো তবে গিয়ে, ঠিক আছে। তো এরকম অনেক কিছু আলোচনা করব। তার আগে আমরা আমাদের টপিকটা আগে দেখে নিই। আমাদের পরীক্ষা সংক্রান্ত কিছু ইনফরমেশন আছে, এগুলো যদিও তোমরা জানো কম বেশি, সেগুলো নতুন করে বলার কিছু নেই, তবু তোমাদের জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি। আমাদের ডব্লিউবিসিএস যে পরীক্ষা হয়, ডব্লিউবিসিএস পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ পরীক্ষা, সেই পরীক্ষার প্রিলিমসের যে সিলেবাসটা আছে সেটা কি আছে। সেখানে আমাদের 200 নম্বরের পরীক্ষা হয়, আমরা জানি। এখনো আপাতত এমসিকিউ বেসড পরীক্ষা, প্রত্যেকটা একদম মেন্স পর্যন্ত আমরা সেভাবেই দেখব। কি আছে, ইংলিশ কম্পোজিশন আছে, যেখানে 25 নম্বরের থাকবে ইংরেজি, এটা একদম ধরাবাঁধা 25 নম্বর, এ নিয়ে কোনো সমস্যা নেই। জেনারেল সায়েন্স পোর্শন যেটা আছে 25 নম্বরের আছে। কারেন্ট ইভেন্টস যেগুলো, যেটাকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স বলি, সেই পার্ট থেকে 25 নম্বরের থাকে। আচ্ছা, হিস্ট্রি অফ ইন্ডিয়া, এটা মূলত অ্যানসিয়েন্ট অ্যান্ড মিডিয়েভাল পার্ট, অ্যানসিয়েন্ট অ্যান্ড মিডিয়েভাল পার্ট, এইখান থেকে আমরা 25 নাম্বার পাবো। তারপরে আছে দেখো জিওগ্রাফি অফ হিস্ট্রি ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল সহ আমাদের ভারতের ভূগোল সম্পর্কে আমাদের সম্পূর্ণ ধারণা রাখতে হবে। তারপরে কি আছে, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, আমাদের ভারতের সংবিধান এবং অর্থনীতি সম্পর্কে আমাদের সম্পূর্ণ ধারণা রাখতে হবে। যদিও এটা একটা সম্পূর্ণ আলাদা টপিক, আমরা যারা তোমার হচ্ছে যে মাধ্যমিক পর্যন্ত সবাই সব একই ধরনের সাবজেক্ট পড়ে আসছি, তারপরে যে যার করে ভাগ করে নিয়েছি আমরা এইচএস এর পরে বা গ্রাজুয়েশনের সময়। কিন্তু এখানে সায়েন্স আর্টস একদম নির্বিশেষে প্রত্যেককেই কিন্তু আমাদের এই ইকোনমি এবং পলিটির পার্টটা জানতে হবে, ঠিক আছে। তারপরে কি আছে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এটা হচ্ছে হিস্ট্রির একটা পার্ট, যেটা আমাদের আইএনএম হিসেবে পরিচিত, আমরা জানি প্রত্যেকে। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ভারতের জাতীয়তাবাদী আন্দোলন, সেখান থেকে 25 নাম্বার থাকে। একটু প্রাসঙ্গিক বলে রাখি জিনিসটা, এই অ্যানসিয়েন্ট এবং মিডিয়াভাল এবং আইএনএম পুরো এন্টায়ার হিস্ট্রির যে পার্টটা থাকে সেখানে 50 নাম্বার, তোমরা দেখতেই পাচ্ছ। 25 আর 25 দুটো যোগ করলে 50। তবে ধরে নেওয়া যাক এখানটাতে তোমার হচ্ছে মানে যে ট্রেন্ডসটা এতদিন ধরে চলে আসছে, সেটাই যদি আমরা কনসিডার করি, তাহলে দেখবো এই আইএনএম এর পার্ট থেকেই তোমরা 75 থেকে 80% কোশ্চেন পাবে। কোনো কোনো সময় দেখা যায় 50-এর মধ্যে মাত্র 7 থেকে 8টা বা আরো কম, 5 থেকে 6টা কোশ্চেন আইএনএম তোমার হচ্ছে যে মিডিয়েভাল এবং অ্যানসিয়েন্ট পার্ট থেকে দিয়েছে, বাকি পুরোটাই হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে দিয়েছে। এরকম হয়েছে, অনেকবারই হয়েছে। তাহলে ধরে নেওয়া যাক এই হিস্ট্রির যে 50 নাম্বার থাকে, সেখানে 75 থেকে 80% তোমার হচ্ছে যে এই আইএনএম এর পার্ট থেকে থাকে। তারপরে কি আছে, জেনারেল মেন্টাল এবিলিটি, যেখানে আমাদের ম্যাথ এবং জিআই এর পার্টটা থাকছে। তাহলে এই 25 ইন্টু 8 করলে আমাদের 200 মার্কস, ইট ইজ ইন দা ডব্লিউবিসিএস প্রিলিমস তোমার হচ্ছে যে এক্সাম হয়েছে। আমাদের দিয়ে দিলাম আমরা প্রিলিমিনারি পাস করে গেলাম। এরপরে আমরা কোথায় কি ফেস করব, এরপরে যেটা ফেস করব সেটা হচ্ছে মেন এক্সাম। জাস্ট একবার দেখে নাও মেন এক্সামে কি আছে। মূলত 4টে গ্রুপ আছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি অ্যান্ড দ্য গ্রুপ ডি, ঠিক আছে। এই 4টে গ্রুপে দেখো এখান পর্যন্ত নাম্বার 6 পর্যন্ত, 6 আইটেম পর্যন্ত প্রত্যেককেই কিন্তু একদম যে কোনো গ্রুপ নির্বিশেষে আমাদের এই পরীক্ষাগুলো দিতে হবে। কত নম্বরের পরীক্ষা দিতে হবে, 1 2 3 4 5 6, অর্থাৎ 6 2 12, অর্থাৎ 1200 নম্বরের পরীক্ষা আমাদের প্রত্যেককেই দিতে হবে। তো সেখানে কি আছে, সেখানে দেখো প্রথম যে পেপারটা আছে সেখানে বেঙ্গলি, তোমাদের রেসপেক্টিভ ল্যাঙ্গুয়েজ যেটা তোমরা চুজ করবে সেই অনুযায়ী করবে। সেখানে বেঙ্গলি আছে 200 নাম্বারের করে প্রত্যেকটা গ্রুপের জন্য। নাম্বার 2 পেপার 2 যেটা ইংলিশ আছে, ইংলিশ 200 নাম্বার করে 4টে একই আছে প্রত্যেকটা গ্রুপের জন্য। জিএস পেপার 1, এই জিএস পেপার 1 এ কি থাকে, 200 নাম্বারের তোমার হচ্ছে যে হিস্ট্রি এবং জিওগ্রাফির পার্ট থাকে। তারপরে দেখো জিএস পেপার 2 যেটা, সেখানে কি আছে, সেখানে সায়েন্স, তারপর হচ্ছে যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি ইত্যাদি, বা তোমার স্ট্যাটিক জিকে বা ট্র্যাডিশনাল জিকের যে পোর্শন, সেখান থেকে আমাদের 200 নাম্বার করে প্রত্যেকেই করতে হবে। তারপর দেখো সংবিধান এবং ইকোনমি, কনস্টিটিউশন এবং ইকোনমি নিয়ে আমাদের আছে 200 নাম্বার করে, চারটে গ্রুপে প্রত্যেকেই সেম। তারপরে আছে ম্যাথ এবং জিআই, এই পেজি পার্টটা আছে, এই পার্টটা হচ্ছে 200 নাম্বার করে প্রত্যেকের জন্য সমান। তাহলে এটা হচ্ছে প্রত্যেকটা গ্রুপের জন্য 1200 নাম্বার ম্যান্ডেটারি হয়েছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি অপশনাল সাবজেক্ট, তোমরা তোমাদের মতো করে সাবজেক্ট চুজ করে সেখানে তোমাদের গ্রুপ এ আর বি এর জন্য যদি কেউ পরীক্ষা দিতে চাও, তাহলেই একমাত্র সেটা তোমার হচ্ছে প্রযোজ্য হবে, তা নাহলে হবে না। গ্রুপ এ এবং গ্রুপ বি এর জন্য তোমাদের রেসপেক্টিভ সাবজেক্ট যেটা তোমরা চুজ করেছো তার উপরে পরীক্ষা দিতে হবে। 400 নাম্বার করে দুটো আছে,
ঠিক আছে, মানে তোমার হচ্ছে টোটাল 400 নাম্বার 200 200 করে দুটো পেপার হবে, ঠিক আছে, যেটা দুটো গ্রুপের জন্যই সেম। তারপরে হচ্ছে যে আমাদের পার্সোনালিটি টেস্ট, যেখানে গ্রুপ এ এবং গ্রুপ বি এর জন্য 200 নাম্বার করে থাকছে, গ্রুপ সি 150 এবং গ্রুপ ডি 100। এই হলো আমাদের মেন এক্সামের সিলেবাস টপিক। এরপরে আমাদের পিএসসি থেকে শুধু তোমার হচ্ছে যে এই ডব্লিউবিসিএস এর মতো পরীক্ষা হয় না, আরো আরো অনেক কিছু হয়। যেমন কিছুদিনের মধ্যে আমাদের মিসলেনিয়াস এর পরীক্ষা হবে, সেটাও আমাদের ডব্লিউবিপিএসসি এক্সাম কন্ডাক্ট করে। এবার একটা জিনিস আমি এখানে ক্লিয়ার করে দিই, এখানে যেমন পিএসসি মিসলেনিয়াস আছে, তারপরে ক্লার্কশিপের সিলেবাসও তোমাদের দিয়ে দেবো, দেখাবো আমি। একটা জিনিস এখানে বলে দিই, ডব্লিউবিসিএস এর যদি কেউ সিলেবাস কভার করে নেয়, আমি একটা সিম্পল কথা বলি, ডব্লিউবিসিএস এর জন্য কেউ যদি পড়াশোনা করে নেয় ঠিকঠাক করে, তাহলে পিএসসি মিসলেনিয়াস হোক বা তোমার হচ্ছে যে ক্লার্কশিপের মতো বা পিএসসির যে আর অন্যান্য পরীক্ষাগুলো হয় সেগুলোতে আর কাউকে কিছু ভাবতে হবে না। তাহলে এখানে দেখো প্রত্যেকটা জিনিস বলে দেওয়া আছে। প্রিলিমস এর মিসলেনিয়াস এর প্রিলিমস এর এক্সামে কি হয়, জিএস আছে 75, অ্যারিথমেটিক 25, মোট 100টা কোশ্চেন থাকে, 2 নাম্বার করে 200 নাম্বারের। আচ্ছা, তারপরে দেখো মেন্স এর ক্ষেত্রে ইংরেজি 150, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ যেটা তোমাদের রেসপেক্টিভ ল্যাঙ্গুয়েজ মূলত বাংলা, সেখানে 150 নাম্বার, জিএস পেপার এবং অ্যারিথমেটিক এটা নিয়ে 150। ঠিক আছে, এই হলো আমাদের মেন্স এক্সাম মিসলেনিয়াস। তারপরে ক্লার্কশিপ কিছুদিন আগেই হয়েছে আমাদের ক্লার্কশিপের পরীক্ষা, সেখানে এক্সাম 1 মানে পার্ট 1 যে পরীক্ষাটা হয় সেখানে 100 নম্বরের পরীক্ষা হয়, 30 30 40 করে। আর পার্ট 2 তে সেটাও কিছুদিন আগে হয়েছে, সেখানে দেখো আমাদের গ্রুপ এ আর গ্রুপ বি ইংলিশ এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট পরীক্ষা হবে, হয়েছে। তারপরে ফুড এসআই এর পরীক্ষা, যদিও অনেকদিন হয়নি, তো সেটা যদি হয় কোনো সময় কন্ডাক্ট হয়, তবে ট্র্যাডিশন অনুযায়ী যে সিলেবাসটা হয় সেটা তোমাদের জন্য এখানে দেওয়া আছে। এই হলো আমাদের, আরো অনেক পরীক্ষা হয়, মোটর ভেহিকেল ইন্সপেক্টর আছে, দেখো এখানে মোটর ভেহিকেল ইন্সপেক্টর আছে, এগুলো পরীক্ষা হয়, এরকম অনেক পরীক্ষা কন্ডাক্ট করে। ঠিক আছে, পিএসসি এরকম অনেক পরীক্ষায় কন্ডাক্ট করে। তবে মূলত মনে রাখতে হবে আমরা কিসের জন্য পড়াশোনা করছি, আমরা ডব্লিউবিসিএস এর জন্য পড়াশোনা করছি। আমরা তোমার হচ্ছে যে কোনো এক সিভিল সার্ভেন্ট হব বলে পড়াশোনা করছি, তাহলে সেইভাবে সেই পরিশ্রম নিয়ে আমাদের পড়তে হবে। একটা সিম্পল জিনিস তোমাদের বলে দিই, আমাদের প্রত্যেকের কাছে পরিচিত একজন একটা মুখ, সেটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম একটা সময় বলেছিলেন যে তাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে তোমার এম কি, আপনার এম কি, লাইফের এম কি। এমটা যেমন উনি যেমনটা বলেছেন, আমাদের প্রত্যেকেরই সেটাই হওয়া উচিত, কন্টিনিউয়াসলি অ্যাকোয়ারিং নলেজ। প্রথম, সবার প্রথম যেটা হবে সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি নলেজ অ্যাকোয়ার করতে হবে, জ্ঞানের সমৃদ্ধি আমাদের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, 2 নম্বর কি, হার্ডওয়ার্ক, প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়। এবং 3 নম্বর পার্সিভারেন্স, অর্থাৎ অধ্যাবসায়। তোমরা অনেকেই কম বেশি এই ক্লিপটা দেখে থাকবে। এই 3টে পার্ট যদি কেউ ঠিকঠাক করে ফলো করো, এই 3টে তোমার হচ্ছে যে স্টেপ যদি ঠিকঠাক করে কেউ ফলো করো, তাহলে দেখবে তোমাদের সাকসেস থেকে তোমাদের কেউ বিমুখ করতে পারবে না। এবং সরকারি চাকরির পরীক্ষাতে আমি এই 3টে তো বলেইছি, বাকি আরো আরো 3টে যেটা, সেটা হচ্ছে এই 3টের সাথেই সামঞ্জস্যপূর্ণ। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে ধৈর্য, আরেকটা হচ্ছে লক্ষ্য, আরেকটা হচ্ছে অধ্যাবসায়, যেটা পার্সিভিয়ারেন্সের কথা বললাম, অধ্যাবসায়। এই 3টে প্যারামিটার প্রত্যেকটা ব্যাচেই আমি বলে থাকি এটা। এই 3টে প্যারামিটার দেখো, বাস্তব কথা বলতে এই জায়গায় দাঁড়িয়ে থেকে এই 3টে প্যারামিটার তোমরা ফলো করবে আমি এক্সপেক্ট করি, এবং সেটা করা উচিত, প্রত্যেকেরই করা উচিত। যথেষ্ট পরিমাণে মানে একদম অধ্যাবসায়ী হতে হবে। কাকে লক্ষ্য রেখে, একটা চেয়ারকে লক্ষ্য রেখে, যে চেয়ারের জন্য আমি পড়াশোনা করছি সেই চেয়ারকে ভালোবেসে পড়াশোনা করতে হবে। সেই লক্ষ্যটাকে আমাকে স্থির রাখতে হবে, এবং যথেষ্ট পরিমাণে পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। এই 3টে প্যারামিটার যদি কেউ ঠিকঠাক করে ফলো করে, তাহলে বলছি কেউ বাদ যাবে না। আমার যতজন স্টুডেন্ট এখানে আছে, পড়াশোনা করছে, আজকে প্রথম ক্লাস করছে, ইন্ট্রোডাক্টরি ক্লাস করছে, তাদের মধ্যে কেউ, আমার কোনো স্টুডেন্ট এই তোমার হচ্ছে যে বিমুখ হবে না সফলতার থেকে। আমি বারবার করে বলছি, বারবার করে বলছি, দেখো একটা জিনিস সিম্পল বুঝে নাও। হয়তো কারোর মনে হতে পারে স্যার বড় বড় কথা বলছে, আমাদের মতো অবস্থায় থাকতেন তাহলে বুঝতে পারতেন কত কষ্ট, কত সহ্য করতে হচ্ছে এই যে বর্তমান পরিস্থিতি। যাই হোক না কেন, হোয়াট এভার, ঠিক আছে, তুমি চাকরি যদি না পাও, তোমার অজুহাত শোনার জন্য কেউ বসে নেই। আর যে চাকরি পাবে সে ঠিক চাকরি পেয়ে বেরিয়ে যাবে। ব্যাপারটা কি জানো তো, তুমি করার জন্য, কোনো কোনো একটা কাজ করার জন্য একটা তোমার হচ্ছে যে মানে তোমার হচ্ছে যে এটাই লক্ষ্য, মানে একটা তোমার হচ্ছে যে অজুহাত, একটা অজুহাত বলাটা ভুল হবে, একটা কারণই যথেষ্ট। আমি পড়বো, আমি পারবো, আমি পারি,
সেটাই হচ্ছে যথেষ্ট তোমার পড়াশোনার জন্য। কিন্তু যদি পড়াশোনা না করো তাহলে হাজার অজুহাত থাকতে পারে, কিন্তু সেই অজুহাত শোনার মতো কেউ থাকবে না। আজকে যদি তুমি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা পড়াশোনা না করো, বুঝতে হবে তোমার তোমার মতো আরো 50টা, আরো 100টা, আরো হাজার হাজার স্টুডেন্ট ওই 10টা মিনিট, ওই 50টা মিনিট, ওই 1 ঘন্টা সে কিন্তু পড়ে নিচ্ছে, সে তোমার থেকে এগিয়ে গেল। এইটুকু কিন্তু বুঝে নাও, এতটুকু সময় নষ্ট করার মতো সময় আমাদের কিন্তু নেই কাছে। ভগবান প্রত্যেকের জন্য 24টা ঘন্টা দিয়েছে, সেই 24টা ঘন্টা কি করে ইউটিলাইজ করতে হবে সেটা তোমাদের ব্যাপার। আমি কেন এই কথাগুলো ক্লাস শুরুর আগে বলছি, তার কারণ আছে, যথেষ্ট কারণ আছে। এইগুলো জেনে রাখতে হবে, তার কারণ বর্তমানে পরিস্থিতি আহ, এত বেশি কম্পিটিশন, এত বেশি কম্পিটিশন। হঠাৎ করে না, আমার স্টুডেন্ট অনেকেই দেখি ব্যাচের মধ্যে এসেছে 50 জন 60 জন ক্লাস করতে, একদম ইয়ারের শেষে সেখানে দাঁড়িয়েছে 20 জন 25 জন। এটা হবে কেন? এই ডিস্ট্রাকশনটা কেন আসবে? তার মানে কোথাও না কোথাও গিয়ে বিপদ হয়ে যাচ্ছে। বিপদটা আসবে কি করে? প্রচুর পরিমাণে তোমার হচ্ছে ডিমোটিভেশন কাজ করবে, প্রচুর পরিমাণে পড়া বিমুখতা হয়ে যাবে। এই জিনিসগুলো কিন্তু আনা যাবে না। কেন হব পড়া বিমুখতা? একটা সময় তো ওই ছেলেটাই ভালো রেজাল্ট করেছিল, পাড়ার পাড়া প্রতিবেশী যারা, তারা তো একবার এক প্রকার কাঁধে কাঁধে নিয়ে নেচেছিল। সেই সেই ছেলেটা অথবা সেই মেয়েটা কোথায় গেল? সেই জিনিসটা দরকার, আমি প্রত্যেককে বলছি। যেমন করে মাধ্যমিক এইচএস এর এক মাস আগে 2 মাস আগে যে মানে তোমার হচ্ছে যে লক্ষ্য নিয়ে পড়াশোনা, যেভাবে দিনের পর দিন রাত জেগে পড়াশোনা, নিজের মানে ফিউচার সিকিউর করতে গেলে আমরা সেইভাবে পড়াশোনা কেন করব না? অবশ্যই করতে হবে। তখন তো আর মাথায় সিং গজিয়ে যায় না। তখনও যেমন আমাদের দুটো চোখ, যে মানুষটা ছিলাম সেই মানুষটা তো আজও আছে। ভবিষ্যৎ তৈরি করার সময় এসে গেছে ভাই, পরিষ্কার কথা। চোখ কান বন্ধ করে আদা জল খেয়ে নেমে পড়ো মাঠে, কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়বে না। এই কথাগুলো বলার যথেষ্ট কারণ আছে। আমি চাই আমার যে স্টুডেন্ট গুলো প্রথম দিন ক্লাস করবে, আমার সেই স্টুডেন্ট গুলোই যেন চাকরি পেয়ে বেরোয়। কেন বিমুখ হতে হবে? কেন ধৈর্য হারিয়ে ফেলবে? একদম হওয়া যাবে না, এটা কোনোদিন হবে না। আর আমি মনে করি, আমি আমি এক্সপেক্ট করি আমার কোনো স্টুডেন্ট এই বিমুখতার মধ্যে পড়বে না, আমি অন্তত মনে করি। যাই হোক, চলো এরকম অনেক আলোচনা করব। তার আগে ভূগোলের সিলেবাসটা কি আছে সেটা আগে জানবো, ঠিক আছে? ভারতের ভূগোল সম্পর্কে কি জানতে হবে আমাদের, কি কি সিলেবাস গুলো আছে আমাদের এখানে, চলো দেখি। ভারতের ভূগোল আমরা এর আগেই দেখেছিলাম, আমাদের সিলেবাসে বলেই দেওয়া ছিল সেখানে কি ছিল না, ইন্ডিয়ান জিওগ্রাফি উইথ স্পেশাল রেফারেন্স উইথ আমাদের পশ্চিমবঙ্গের ভূগোল বা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। তাহলে কি কি আছে ভারতের ভূগোলে? রাজনৈতিক এবং ভূপ্রাকৃতিক বিভাগগুলো আছে, ভারতের নদ নদীগুলো যেগুলো আছে সেগুলো, ভারতের জলবায়ু, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ভারতের মৃত্তিকা, ভারতের কৃষি, ভারতের খনিজ সম্পদ, ভারতের শক্তি সম্পদ, ভারতের শিল্প, ভারতের পরিবহন ব্যবস্থা এবং যোগাযোগ। এইগুলো হচ্ছে রিজিওনাল জিওগ্রাফির মধ্যে পড়ে। এইগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক ভূগোলের মধ্যে পড়ে। এগুলো আমরা ক্লাস 9-10-এ পড়ে আসছি, সেগুলোই পড়বো। একটু ভালো করে পড়বো, ডেপথে গিয়ে পড়বো, ডিটেলসে পড়বো, ঠিক আছে? প্রত্যেকেরই তাকে প্রত্যেকটা জিনিস কিন্তু জানা, ভারতের ভূগোল সম্পর্কে প্রত্যেকের অবগতি আছে, আমি জানি, প্রত্যেকের নলেজও আছে। কিন্তু এমনও অনেক কিছু জিনিস আছে যেগুলো না জানলে আমি চাকরিতে পাস করতে পারবো না। সেই জন্যই তো আছি, সেই জন্য তো আমাদের মতো কিছু মালিয়া আছে, এই মানে গাইডেন্স বা দাদারা আছে যারা তোমাদের হেল্প করছে বা করবে, আগামী দিনেও করবে, সবসময় করবে, যখন থাকবে তখন করবে। তাছাড়াও কি আছে? পশ্চিমবঙ্গের ভূগোল আছে। তাছাড়াও আছে কি? পশ্চিমবঙ্গের ভূগোল। তাহলে এই হচ্ছে আমাদের সিলেবাস, যাকে নিয়ে আমরা কাটাছেঁড়া করব এই আগামী দিনগুলোতে, ঠিক আছে? আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে খুব প্রাসঙ্গিক একটা জিনিস, এটা ইন্ডিয়ান মনসুন, যেটাকে ভারতের মৌসুমী জলবায়ু বলা হয়। আমি তোমাদের যখন পড়াবো, এরপরে যখন এটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, ডেমো ক্লাস, এখানে আমি বাংলাতেই রেখেছি তোমাদের সকলের জন্য, তোমার হচ্ছে যে সুবিধা হবে বলে। এরপরে যখন পড়াবো তখন গিয়ে ইংরেজিতে করাবো এবং বাংলাতেও তোমার হচ্ছে নোটস প্রোভাইড করা হবে। ইংরাজি বাংলা দুটোতেই ক্লাস হবে, ইংরাজি বাংলা দুটোরই নোটস একই রকম ভাবে প্রোভাইড করা হবে, কাউকে কোনো কিছু নিয়ে ভাবতে হবে না। পরের দিকে গিয়ে যেটা নোট ডাউন করার দরকার হবে সেটা নোট ডাউন করবো, তার আদারওয়াইজ করার দরকার নেই। চুপচাপ মন দিয়ে ভালো করে শোনো। ইন্ডিয়ান ক্লাইমেট বা ভারতের মৌসুমী জলবায়ু সম্পর্কে আমি তোমাদের কথা দিচ্ছি, কোনো তোমার হচ্ছে যে ফাঁক ফোকর বা অজানা কিছু থাকবে না, আমি বলছি। চলো সবার প্রথমে আসি, ফ্যাক্টর এফেক্টিং ক্লাইমেট অফ ইন্ডিয়া বা ভারতের জলবায়ুকে। আমি সরাসরি জলবায়ুতে আসছি, তারপরে গিয়ে মনসুনে সেখানে যাচ্ছি, আমি একটু পরেই আসছি। ভারতের জলবায়ুতে আমাদের কোন কোন উপাদানগুলো কাজ করে, ঠিক আছে? এক কথাতে এখানে লেখা আছে,
পরে বাংলাতেও সেটা ডিটেলসে বলে দেওয়া আছে। সবার প্রথমে আসি ল্যাটিটিউড। ল্যাটিটিউড যেটা, সেটা হচ্ছে প্যারালাল অফ ল্যাটিটিউড বললে একটু স্পেসিফিকলি ভালো হয়। সেটা কি না, ভারতে, আমাদের পৃথিবীতে এরকম পূর্ব পশ্চিমে অনেকগুলো অনেকগুলো এরকম করে তোমার হচ্ছে যে কি থাকে না, কাল্পনিক রেখা, ইমাজিনারি লাইন থাকে, সেগুলোকে কি বলা হয়, ল্যাটিটিউড বা অক্ষরেখা। এই অক্ষরেখা যেগুলো আছে সেগুলো কি না, সেগুলো আমাদের ক্লাইমেট নির্বাচনে বা নির্ধারণ করতে সাহায্য করলে করে ভুল হবে। এই যে অক্ষরেখাগুলো যদি যেগুলো আছে সেগুলো যদি আমি চেঞ্জ করি তাহলে ক্লাইমেটের চেঞ্জ হবে, সব সময় মনে রাখতে হবে। এই একদম 0 ডিগ্রি যেটা, সেটা ইকুয়েটর, যেটা নিরক্ষরেখা বলা হয়। এই 0 ডিগ্রি যে নিরক্ষরেখা, এই নিরক্ষরেখার থেকে ওপরের দিকে গেলে, যত উপরের দিকে বা যত নিচের দিকে যাব তত ক্লাইমেট চেঞ্জ হয়ে যাবে। আমি ধরো এই ক্লাইমেটের মধ্যে আছি, এই এই জলবায়ু ল্যাটিটিউডের মধ্যে আছি। এই ল্যাটিটিউডের মধ্যে যখন থাকবো, তাহলে এই ল্যাটিটিউডের উপর যত জায়গা আছে প্রত্যেকের ক্লাইমেট সমান, মনে রাখতে হবে। একটা ল্যাটিটিউডের উপর যত প্লেস আছে প্রত্যেকের ক্লাইমেট সমান হবে। এবার যখনই আমি একটা ল্যাটিটিউড থেকে অন্য ল্যাটিটিউডে চলে যাব বা অক্ষরেখাতে চলে যাব, তখনই কিন্তু আমাদের জলবায়ু বা ক্লাইমেট চেঞ্জ হয়ে যাবে। সেই কারণে আমি যদি পৃথিবী দেখি, একদম 0 ডিগ্রি এটা তো ইকুয়েটর, আমরা জানি 0 ডিগ্রি এটা ইকুয়েটর। এখানে 23.5 ডিগ্রি আছে, 23.5 ডিগ্রি, আর এখানে আছে 23.5 ডিগ্রি, যেটাকে আমাদের একটাকে বলা হয় নর্দার্ন ল্যাটিটিউড, যেটা 23.5 ডিগ্রি, সেটা কর্কটক্রান্তি রেখা, এবং 23.5 ডিগ্রি সাউথ যেটা, সেটা হচ্ছে মকরক্রান্তি রেখা। একই রকম ভাবে এখানে একটা ক্লাইমেট তোমার হচ্ছে ল্যাটিটিউড আছে, যেটাকে বলা হয় 66.5 ডিগ্রি নর্থ, আর এটা হচ্ছে 66.5 ডিগ্রি সাউথ। এটাকে বলা হয় আর্কটিক সার্কেল, এটাকে বলা হয় অ্যান্টার্কটিক সার্কেল। এই যে মাঝের অঞ্চলটা, মানে 23.5 ডিগ্রি নর্থ থেকে 23.5 ডিগ্রি সাউথ পর্যন্ত, এইটাকে বলা হয় ট্রপিক্যাল জোন। ট্রপিক্যাল জোন। এখানে কি হয়, এখানে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয়, তাই এখানে সবসময় টেম্পারেচার হাই থাকে, মনে রাখতে হবে। তাহলে এটা ক্লাইমেটটা আমরা নির্বাচন করলাম কিভাবে, ওই যে 23.5 ডিগ্রি এবং 23.5 ডিগ্রি নর্থ সাউথ যেটা বললাম, তার মধ্যকার অঞ্চলটা যেটা অক্ষরেখা আমাকে এটা চিনতে সাহায্য করেছে। তারপরে দেখো এখানে 23.5 ডিগ্রি সাউথ এবং নর্থ, এবং 66.5 যেটা, সেটা নর্থ, ওইখান পর্যন্ত যে অঞ্চলটা। একই রকম ভাবে এই 23.5 ডিগ্রি সাউথ থেকে 66.5 ডিগ্রি সাউথ, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা হচ্ছে আবার কি আমাদের টেম্পারেট জোনের মধ্যে পড়ে। এখানে নাতিশীতোষ্ণ জলবায়ু দেখতে পাবো, টেম্পারেট জোন। কেন, এখানে সূর্যের তাপটা সেটা সেটা হচ্ছে তীর্যক ভাবে পড়ে, এটা হচ্ছে কি টেম্পারেট। টেম্পারেট। আর একদম এই যে পোর্শনটা আছে, যেটা হচ্ছে একদম উপরে এবং নিচে, সেটা হচ্ছে ফ্রিজিড জোন বলে। এটাকে বলা হয় ফ্রিজিড জোন। এখানে সারা বছরই বরফে ঢাকা থাকে। আমরা জানি আন্টার্কটিক বা আন্টার্কটিক সার্কেল যেগুলো হয়, আন্টার্কটিক রিজিয়ন যেখানে হয়, সেখানে কি সারা বছর বরফে ঢাকা, প্রচুর পরিমাণে ঠান্ডা আছে সেখানে। সূর্যের আলো তাপ দুটোই অসম্ভব ভাবে তীর্যক ভাবে পড়ে, সেই কারণে সূর্যের আলো তাপ খুব একটা বেশি পৌঁছাতে পারে না, তাই টেম্পারেচার একদম মিনিমাম। তাহলে এই ল্যাটিটিউড গুলো আমাকে কি করে না, ক্লাইমেটটাকে চিনতে শেখায়, কোথায় কি ক্লাইমেট। আমি মনে রাখতে হবে একটা জিনিস, ল্যাটিটিউড চেঞ্জ করলে বা অক্ষরেখা চেঞ্জ করলে ক্লাইমেটের চেঞ্জ হবে, সব সময় মনে রাখতে হবে। এবং আমি যদি একটু ইন্টারেস্টিংলি ভাবি, তাহলে আমাদের ইন্ডিয়া কোথায় আছে, নর্দার্ন হেমিস্ফিয়ার আছে, এইখানে ইন্ডিয়া আছে। ধর এইখানে ইন্ডিয়া যে আছে, এইখানে ইন্ডিয়া তোমার হচ্ছে যেখানে আছে সেখান থেকে একদম মাঝ বরাবর একটা ল্যাটিটিউড গেছে, যেটাকে বলা হয় কর্কটক্রান্তি রেখা। যেই কারণে ইন্ডিয়া ইজ কল্ড দ্য ট্রপিক্যাল কান্ট্রি। ট্রপিক্যাল কান্ট্রি বলা হয় কেন না, ক্রান্তীয় দেশ বলা হয়, ঠিক আছে। কেন, তার কারণ ট্রপিক অফ ক্যান্সার উপর দিয়ে গেছে। যেহেতু ট্রপিক অফ ক্যান্সার উপর দিয়ে গেছে, তাই উপরের দিকে, ভারতের যে উপরের দিকের অঞ্চল আছে সেটাকে বলা হয় সাব ট্রপিক্যাল রিজিয়ন, আর নিচের দিকের অঞ্চলটাকে বলা হয় ট্রপিক্যাল রিজিয়ন। এরা পরের দিকে আরো ডিটেলসে পড়ুন, ঠিক আছে। এরপরে আসি ডিস্টেন্স ফ্রম দ্য সি। প্রথমটা হলো ল্যাটিটিউড হয়ে গেল, অক্ষরেখা কিভাবে আমাদের উপাদান হিসেবে কাজ করছে। ডিস্টেন্স ফ্রম দ্য সি, সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চল যেগুলো আছে, একদম সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চল, সেই সব জায়গাতে আমি যদি ইন্ডিয়ার ম্যাপটা দেখি, ধরো ইন্ডিয়ার ম্যাপটা যেটা আছে সেটা যদি দেখি, এইটা হচ্ছে উপকূলবর্তী অঞ্চল। এখানে উপকূলবর্তী অঞ্চল আছে জানি, এখানে 9টা স্টেট আছে, 9টা রাজ্য আছে, যেখানে আমাদের সমুদ্র উপকূল দেখতে পাওয়া যায়। এই অঞ্চলগুলো যেহেতু সমুদ্রের কাছাকাছি আছে, এই অঞ্চলগুলোতে কি থাকে না, আমাদের মডারেট ক্লাইমেট থাকবে। মডারেট ক্লাইমেট থাকবে। কি বললাম, আমাদের খুব একটা বেশি গরমও পড়বে না, খুব একটা বেশি ঠান্ডাও পড়বে না। সেটা কোথায়, সমুদ্র থেকে যত কাছাকাছি অবস্থান করব তত। একই রকম ভাবে আমি যদি সমুদ্র থেকে দূরে চলে যাই, ধরো দিল্লি, দিল্লি
চণ্ডীগড়, উত্তরপ্রদেশের বেশ কিছু জায়গা যেগুলো ভারতের একদম ইন্টেরিয়ারে আছে, সেখানে কি দেখবো? সেখানে এক্সট্রিম ক্লাইমেট দেখবো, একদম ইন্টেরিয়ারে সেখানে এক্সট্রিম ক্লাইমেট দেখবো, মানে চরম ভাবাপন্ন জলবায়ু। তুমি দেখবে তোমার পাশাপাশি যদি কেউ থাকে, মানে এমন কেউ থাকেন যে দিল্লিতে আছে, তাকে তুমি জিজ্ঞেস করবে যে এই তো আমাদের এখানে তো এই গরমের সময় এত গরম পড়েছে, তো তোমাদের ওখানে কিরকম গরম পড়েছে? তারা বলবে প্রচুর গরম। একই রকম ভাবে শীতকালে তোমাদের এখানে যখন তোমার হচ্ছে 10 ডিগ্রি 12 ডিগ্রি, মাঝে মাঝে দিল্লিতে কেউ যদি থাকে তাকে জিজ্ঞেস করবে, সে জিজ্ঞেস করলে বলবে, দেখবে সেখানে টেম্পারেচার নাকি মাঝে মাঝে 0 ডিগ্রির থেকে নিচে নেমে যাচ্ছে। তাহলে এটা কেন হচ্ছে? শীতের সময় এক্সট্রিম কোল্ড এবং গরমের সময় এক্সট্রিম হট। কেন? তার কারণ সমুদ্র থেকে দূরত্ব বেশি। তাহলে যত সমুদ্র থেকে দূরত্ব বেশি হবে তত এক্সট্রিম ক্লাইমেট, যত সমুদ্রের তীরবর্তী অঞ্চলে আমরা বসবাস করব সেখানে মডারেট ক্লাইমেট দেখতে পাবো। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এরপরে আসি অল্টিটিউড। অল্টিটিউড মানে উচ্চতা। আমরা জানি, ধরো আমি একটা তোমার হচ্ছে ছবিতে এটা তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? একটা দেখি, একটা ব্ল্যাঙ্ক পেজ, হ্যাঁ এই ব্ল্যাঙ্ক পেজটা আছে, আমি সেখানটাতে আসছি। আবার আমি ইন্ডিয়ার ছবিটা একটা মোটামুটি ড্র করছি। এটা মোটামুটি একটা ইন্ডিয়ার ম্যাপ হয়েছে। এইবার আমি যদি দেখি, তাহলে এমন একটা ল্যাটিটিউড, ধরো এই একটা ল্যাটিটিউড এরকম করে গেছে, একদম উত্তর পশ্চিম দিক বরাবর গেছে। উত্তর পশ্চিম বলছি, আমাদের পূর্ব থেকে পশ্চিমে গেছে। এই ল্যাটিটিউডের মধ্যে যত জায়গা আছে সব জায়গার ক্লাইমেট কি হবে বললাম? সমান হবে। একটু আগেই বলেছি যে একই ল্যাটিটিউডের মধ্যে উপস্থিত বা অবস্থিত যে কোনো জায়গার প্রত্যেকটা জায়গার ক্লাইমেট সমান হবে। এবার চলো, এই ল্যাটিটিউডটা কোথায় আছে? সিকিমে আছে। আবার এই ল্যাটিটিউডটা আমাদের রাজস্থানের মধ্যে দিয়েও গেছে। এবার তুমি আমাকে বলো যে সিকিমের টেম্পারেচার ক্লাইমেট আর রাজস্থানের ক্লাইমেট কি সেম? অবভিয়াসলি নট। কেন? তার কারণ অল্টিটিউড। কি বললাম? সিকিম কোথায় আছে? হিমালয়ান রিজিয়ানে আছে। আমি যত তোমার হচ্ছে এলিভেশন গেইন করব, যত হাই আমি যাব, তত টেম্পারেচার আস্তে 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 করে কমতে থাকবে, যেটাকে জেনারেল ল্যাপস রেট বলা হয়। ঠিক আছে? আস্তে আস্তে করে আমাদের টেম্পারেচার কমতে থাকবে। হাইট ইনক্রিজ করছে, টেম্পারেচার কমে যাচ্ছে, হাইট ইনক্রিজ করছে, টেম্পারেচার কমে যাচ্ছে। তাহলে সিকিম হিমালয় পর্বতের মধ্যে আছে, তাই টেম্পারেচার অনেক বেশি ঠান্ডা অ্যাজ কম্পেয়ার টু রাজস্থান। রাজস্থান কোথায়? ফ্ল্যাট এরিয়া। অবভিয়াসলি রাজস্থানে তোমার হচ্ছে যে কি বলে, আমাদের থর্মরুমি তৈরির অনেক কারণ থাকতে পারে, কিন্তু ইনিশিয়ালি ফ্ল্যাট এরিয়া, টেম্পারেচার অনেক বেশি বেশি হবে অ্যাজ কম্পেয়ার টু সিকিম, যদিও তারা একই ল্যাটিটিউডের মধ্যে অবস্থান করে। তাহলে অল্টিটিউড একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করছে অবভিয়াসলি, একদম। চলো আবার আসি আমাদের সেই জায়গাতে, কোথায় গেল? হ্যাঁ এই যে এইখানে। এরপরে আসি কি? রিলিফ ফিচার। এখানেও একই জিনিস, ব্যাপারটা কি? রিলিফ কোথায় হচ্ছে যে টপোগ্রাফিক্যাল ফিচার্স। টপোগ্রাফি মানে কোনো একটা ভূমিরূপ, সেখানে কিরকম কি হবে না হবে, মানে তার উচ্চতা অনুযায়ী আমি তাকে ডিফারেন্সিয়েট করি। যেরকম খুব বেশি হাইট হলে আমাদের মাউন্টেন রিজিয়ান বলবো, যদি তার থেকে একটু কম হয়, টেবিল ল্যান্ড হয়, সেখানে তোমার হচ্ছে যে প্ল্যাটিউ রিজিয়ান তৈরি হবে। আবার যদি একদম সমুদ্র উপকূল থেকে বা সমুদ্রের তল থেকে যদি 50-100 মিটার উপরে থাকে, তাহলে আমরা সেটাকে প্লেন অঞ্চল বলতে পারি। ঠিক আছে? এটা এই যে তোমার টপোগ্রাফি যেটা কোন একটা দেশের, সেটা কি হয় না, সেখানে উইন্ডস বা বাতাস প্রবাহ যেটা হয়, রেনফল, টেম্পারেচার, প্রত্যেকটা জায়গাতে তার ডিফারেন্ট তোমার হচ্ছে যে ক্লাইমেট বা বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো। পার্বত্য অঞ্চলে যেরকম টেম্পারেচার আমি দেখবো, যেরকম রেনফল দেখবো, আমি প্লেন অঞ্চলে থেকে সেরকম টেম্পারেচার বা সেরকম রেনফল দেখতে পাবো না। একই রকম ভাবে প্ল্যাটিউ অঞ্চলে যেভাবে আমি ক্লাইমেটিক ডিফারেন্সিয়েট দেখতে পাবো, সেরকম কিন্তু প্লেন অঞ্চলে বা মাউন্টেন রিজিয়ানে দেখতে পাবো না। স্বাভাবিক, এটাই অস্বাভাবিক নয়, এক্ষুনি আমি বললাম সেটা। তারপরে আছে হিমালয়ান মাউন্টেন। এই হিমালয় পর্বতমালা থেকে এমন কি কাজ করলো? অবভিয়াসলি আসতেই পারে কোশ্চেন। হিমালয় পর্বতমালা আছে বলে বেশ কিছু জিনিস আমাদের লক্ষ্য করা যায়। আমি যদি দেখি, আমাদের এই জায়গাতে আমাদের হিমালয় পর্বতমালা আছে, এই যে জায়গাতে আমাদের হিমালয় পর্বতমালা আছে, আমরা জানি। এই হিমালয় পর্বতমালা থেকে এমন কি কাজ করলো? না, অনেক কাজ করেছে। কিরকম? এইখানে রাশিয়া, সাইবেরিয়া, এই যে অঞ্চলগুলো আছে, একদম আর্কটিক রিজিয়নের অঞ্চল, উত্তর মেরুর কাছাকাছি, প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস অনবরত আস্তে আস্তে করে কোন দিকে না ভারতের দিকে বা একদম এশিয়ান রিজিয়নের দিকে আসতে থাকে। যখন আসে তখন কি করে না, এই হিমালয় পর্বতমালা কি করে? তাকে অবস্ট্রাক্ট করে।
তাকে তোমার হচ্ছে যে প্রোটেক্ট করে, সেখানে তাকে বাধা দেয়, এবং তার কারণে ভারতের ইন্টেরিয়ারে আমরা চরম ঠান্ডা থেকে বেঁচে যাই। তাহলে এটা কি করে না, ইট প্রিভেন্টস দা, মানে তোমার হচ্ছে যে কোল্ডেস্ট উইন্ডস কামিং ফ্রম দা আর্কটিক রিজিয়ন বা রাশিয়া সাইবেরিয়া রিজিয়ন, এবং যেটা আমাদের ভারতের মধ্যে চরম ঠান্ডা থেকে আমরা তোমার হচ্ছে যে অনেক বেশি মানে এই অনুভব করি। এবং আরো একটা জিনিস, যেটা কি না, এখানে যখন মৌসুমী বায়ু প্রবাহিত হয়, এই মৌসুমী বায়ু যখন প্রবাহিত হয় তখন উত্তরের দিকের এই যে রাজ্যগুলোতে, মানে যেগুলো হিমালয়ান রিজিয়ান আছে, সেই হিমালয়ান রিজিয়ানে কি হয়, এই মৌসুমী বায়ুর প্রভাবে এখানে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়। মানে বাতাসগুলো এরকম ধাক্কা লাগলো, হিমালয় পর্বতের ঢাল বরাবর উপরের দিকে উঠলো, এখানে কনডেন্স হয়ে গেল বা ঘনীভূত হয়ে গেল, বৃষ্টি হলো। তাহলে হিমালয়ান রিজিয়ানে যে বৃষ্টি হয়, সেই বৃষ্টির কারণে কিন্তু একটা আমাদের বলতে পারি হিমালয় পর্বতমালার অবস্থান। তাহলে হিমালয় পর্বতমালা থাকার কারণে হিমালয়ান রিজিয়নে বৃষ্টিপাত হয় এবং ভারত চরম ঠান্ডার হাত থেকে বেঁচে যায়, যেটা রাশিয়া সাইবেরিয়া থেকে আসে। হয়ে গেল। এরপরে আছে ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড অ্যান্ড সি। অবভিয়াসলি এই ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড অ্যান্ড সিতে কি এমন তোমার হচ্ছে যে এ হয়, উপাদান হিসেবে এমন কি কাজ করছে, তার কারণ কি না, তোমার যদি সমুদ্র অঞ্চল থাকে, যদি সি রিজিয়ন থাকে, মানে জলভাগ থাকে, তাহলে মনসুনাল উইন্ড যেগুলো আসে সেগুলো প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে নেওয়ার একটা প্রবণতা তৈরি হবে, একটা প্রবাবিলিটি তৈরি হবে। যদি সমুদ্র উপকূল না থাকতো, যদি সমুদ্র না থাকতো, তাহলে ওই বাতাস প্রবাহিত হচ্ছে কিন্তু তার সেটা শুষ্ক, সেখানে বাতাসে কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে না। যেমন শীতকালে বাতাস হয়, শীতকালে উত্তর পূর্ব দিক থেকে বাতাস হয়। এবার উত্তর পূর্ব থেকে বাতাস হচ্ছে মানে কি, সেখানে জলভাগ কিছু নেই যখন বাতাস হয়, তাই শীতকালে উত্তরে বাতাসে আমরা কি দেখি, শুষ্ক বাতাস প্রবাহিত হয়। আমাদের শারীরিক অনেক তোমার হচ্ছে যে সমস্যা হয়, আমরা সেগুলো সেগুলো দেখি। সেখানে মাত্র 2% বৃষ্টিপাত হবে আমাদের উত্তর পূর্ব মৌসুমী বায়ুর কারণে, সেটা আমরা একটু পরেই দেখবো, আছে সেটা। হয়ে গেল। এই হচ্ছে আমাদের ফ্যাক্টর এফেক্টিং দ্য ইন্ডিয়ান ক্লাইমেট। আমি আশা করি কারোর কোনো সমস্যা হয়নি, এবং যদি কোনো সমস্যা হয় আমি আছি, ছেড়ে চলে যাচ্ছি না, একদম শেষ পর্যন্ত থাকবো, এই ভরসা দিচ্ছি। সবার প্রথম বলে রাখি, যদি কারোর কোনো সমস্যা, এখানে তো ইন্টারাকশন করার সেই তোমার হচ্ছে যে সমস্যা একটা আছে, সেই কারণে তোমাদের এই করা আছে, বন্ধ করা আছে মাইক্রোফোন। পরের দিকে ক্লাসের মধ্যে যখন আমরা এন্ট্রি করব, সেখানে গিয়ে একদম সরাসরি আমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে, এবং আমি আশা করি আমার প্রত্যেকটা স্টুডেন্ট সেই প্রবণতা রাখবে যে আমি যখন পড়তে আসছি, আমি যখন এখানে শিখতে আসছি, আমি 100% নিয়ে ফিরবো। আমি এমন তো না আমি ফ্রিতে পড়তে আসছি, বাস্তব কথা ভাই, পরিষ্কার কথা, বাস্তব কথা বলছি। আমি পড়তে আসছি, পয়সা দিয়ে পড়তে আসছি। তুমি দোকানে গেলে জিনিসপত্র কিনলে তুমি টাকা পয়সা বুঝে নাও তো, পড়তে আসছি আমি সবটুকু নিয়ে যাব, সবটুকু নিয়ে যাব, এতটুকু বাকি রাখবো না। প্রত্যেকটা সাবজেক্ট, শুধু আমার আমার সাবজেক্ট নয়, ক্লাসের মধ্যে থাকলাম, মৌনব্রত পালন করলাম, বা চুপচাপ থেকে আত্মীয়র মতো চলে গেলাম, সে করলে আলটিমেটলি কোনো লাভ হবে না। আমি তো তোমাদের জন্যই কথা বলছি, আমি বাস্তব কথা বলছি। একটা জিনিস মনে রাখবে, একদম এই আওয়াজটা শুনে রাখো, শেষ পর্যন্ত তো শুনবে। আমি তোমাদের বলছি, আমি স্টুডেন্ট ছাড়া আমার কাছে কোনো কিছু ম্যাটার করে না। আমি তোমাদের জন্য থাকবো, বা আমি কেন, আমাদের প্রত্যেকজন ফ্যাকাল্টিস যারা আছেন, প্রত্যেকে তোমাদের জন্য শেষ, তোমরাই শেষ কথা, আর কিছু না। আমি অ্যাসিওর করছি, এখানে বসে বড় বড় লেকচার দিচ্ছি না। তোমাদের তোমার হচ্ছে যে প্রবণতা কি আছে, তোমাদের কিসে কি অসুবিধে না অসুবিধে, তোমাদের শেখার ইচ্ছে কতটা, সেগুলোর উপর ডিপেন্ড করছে তোমাদের আগামী দিনে সাকসেস কি হবে না হবে। বাকি এখানে যে আমরা আছি, আমরা থাকবো, সেটা নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই। ক্লাসের মধ্যে সব রকম সব সুবিধা তোমরা পাবে, সেখানে গিয়ে তো আলোচনা করবোই, আমরা অনেক আলোচনা করবো। চলো এরপরে কি আছে, জলবায়ু নিয়ন্ত্রক, যেগুলো আমরা এতক্ষণ ধরে বললাম, এতক্ষণ ধরে যে বকবক করলাম, সেইগুলোই হচ্ছে এখানে বাংলাতে দেওয়া আছে। দেখো, অক্ষাংশ পৃথিবী গোলাকার হওয়ার জন্য সূর্যের আলো সব জায়গায় ভাবে পড়ে না একই রকম ভাবে। সেই কারণে আমাদের তো এই ডিফারেন্সিয়েট হয়েছিলাম যে ট্রপিক্যাল জোন, তোমার হচ্ছে যে টরিড জোন, টেম্পারেট জোন, ফ্রিজিড জোন, এগুলো কিভাবে, ওই সূর্যের আলো সবসময় একই জায়গায় একই রকম ভাবে পড়ে না, সেই কারণে এরকম ক্লাইমেটিক জোনগুলো ভাগ করা হয়েছে। তাহলে অক্ষাংশের একটা গুরুত্ব আছে। উচ্চতা, পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠবো টেম্পারেচার কমে, সেটাই লেখা আছে এখানে। চাপ এবং বায়ু প্রবাহ, কোথাও হলে প্রেসার হলে, লো প্রেসার তৈরি হলে, লো প্রেসার ক্রিয়েট হলে কি হবে, তার আশেপাশে যে হাই প্রেসার রিজিয়ান আছে, উচ্চ চাপযুক্ত অঞ্চল আছে, বাতাসের উচ্চ চাপযুক্ত অঞ্চল, সেখান থেকে প্রবল পরিমাণে বাতাস তোমার হচ্ছে ভেতরের দিকে বা লো প্রেসারের দিকে ঢুকে প্রবেশ করে, এবং যখন প্রবেশ করে তখন আমরা জানি সাইক্লোন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়। তারপরে দেখো সমুদ্র থেকে দূরত্ব, সমুদ্র থেকে দূরত্ব যত হবে, সেখানে আমরা বলেছিলাম কি এক্সট্রিম ক্লাইমেট দেখতে পাবো, চরম ভাবাপন্ন জলবায়ু, যেটা দিল্লি দিয়ে আমি বুঝিয়েছিলাম তোমাদের। আর সমুদ্রের কাছাকাছি থাকলে, কেউ যদি মুম্বাই থাকে, তিরুবনন্তপুরমে থাকে, কেউ যদি কোচিনে থাকে,
কেউ যদি চেন্নাইয়ে থাকে তাহলে সে অনেক বেশি মডারেট ক্লাইমেট ফিল করবে, ঠিক আছে। টেম্পারেচার খুব একটা বেশি হাই বা লো হবে না। এটা হচ্ছে সমুদ্র থেকে দূরত্ব। এরপরে আছে সমুদ্রীয় স্রোত। সমুদ্রীয় স্রোত কি এটা একটু ভালো করে জানতে হবে, খুব ইন্টারেস্টিং, দারুণ ইন্টারেস্টিং একটা টপিক। সমুদ্রীয় স্রোত, মহাসমুদ্রীয় স্রোত যেটা, সেটা ইন্ডিয়ান ক্লাইমেটের উপরে কিভাবে ইম্প্যাক্ট ফেলে, ঠিক আছে, এটা আমাদের জানতে হবে। এটা চলো জানি। এখানে কয়েকটা জিনিস আমাদের একটু ভালো করে জানতে হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে এল নিনো, একটা হচ্ছে লা নিনা, আর একটা হচ্ছে জেট স্ট্রিম। এখান পর্যন্ত বা এর আগে পর্যন্ত আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো সব আমাদের ওই ক্লাস 9-10 বইতে ছিল, সেগুলো আমরা সব জেনেছি। কিন্তু এই এল নিনা, লা নিনা বা জেট স্ট্রিম, এল নিনো, লা নিনা বা জেট স্ট্রিম, এগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ নতুন জিনিস, এগুলো আমাদের জানতে হবে। এইটা জানার জন্য, এল নিনো লা নিনা জানার জন্য, সেইগুলো জানার জন্য আমার একটু অন্য জায়গাতে গিয়ে আমাদের তোমার একদম ছবির মতো করে তোমাদের স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। তার আগে জাস্ট জেনে নাও মহাসমুদ্রীয় স্রোত যেটা, সেটা কি। তাই এখানে মূলত এল নিনো লা নিনা সম্পর্কে জানবো। এগুলো হচ্ছে যে ওয়ার্ম ওসিয়ানিক কারেন্ট, সবসময় মনে রাখতে হবে, ওয়ার্ম ওসিয়ানিক কারেন্ট বা উষ্ণ সমুদ্রীয় বায়ু, তার কারণে ভারতে আমাদের ক্লাইমেটের কি চেঞ্জ হয় বা মনসুনাল উইন্ডেজ কি চেঞ্জ হয় সেটা আমরা দেখবো। এটা জানতে গেলে তার আগে একটা জিনিস জানবো, সেটা কি, কোথায় গেল আর একটা পেজ দেখি, হ্যাঁ এইখানটাতে, এইখানটাতেই হয়ে যাবে, এখানটাতে হবে না, চলো এইখানটাতেই আসি, পরে গিয়ে আবার অন্য একটা টপিকে আসবো। কি আছে, সবার প্রথমে একটা জিনিস একটু ভালো করে মন দিয়ে শোনো। ধরো কোন একটা জায়গায় সূর্য মামা খুব তাপ দিচ্ছে, ঠিক আছে। এইখানে যদি খুব তাপ দেয়, এই যে প্লেসটা আছে এখানে যদি খুব তাপ দেয়, তাহলে কি হবে, এখানকার বাতাস হালকা হয়ে যাবে, মানে গরম হয়ে যাবে। যদি বাতাস গরম হয়ে যায় বা টেম্পারেচার যদি হাই হয়, তাহলে গরম বাতাস সবসময় মনে রাখতে হবে কি হয়, গরম বাতাস হালকা হয়। হালকা হয়ে কোন দিকে উঠবে, উপরের দিকে উঠবে। গরম বাতাস হালকা হয়ে উপরের দিকে উঠলো, উপরের দিকে উঠলো, তার মানে এখানে যে বাতাসটা ছিল সেখানে বাতাসের তোমার হচ্ছে চাপটা অনেক কমে কমে গেল, তার মানে এখানে হয়ে যাবে লো প্রেসার। যেখানেই টেম্পারেচার বেশি হবে সেখানেই লো প্রেসার তৈরি হবে। কেন, টেম্পারেচার বেশি হওয়ার কারণে এখানে উষ্ণ বাতাসটা উপরের দিকে হালকা হয়ে উঠে যায়, উঠে গিয়ে এখানে লো প্রেসার ক্রিয়েট করে। একই রকম ভাবে একটা সার্টেন হাইটে গিয়ে বাতাসটা একটু ঠান্ডা হয়ে যাবে, উপরের দিকে উঠলে কি হবে, ঠান্ডা হবে। ঠান্ডা হতে হতে সে কি করে, একটা সার্টেন হাইটে উঠে গিয়ে হরাইজন্টালি এরকম করে ব্লো করতে থাকে, হরাইজন্টালি ব্লো করতে থাকে। এইবার যেখানে টেম্পারেচার কম হবে, যেখানে টেম্পারেচার কম হবে সেইখানে বাতাসটা ডিসেন্ড করে, এরকম করে নিচের দিকে নাম, বাতাসটা এরকম করে নিচের দিকে নাম। তার মানে এখানে যে বাতাসটা ছিল আগে থেকে, তার থেকে বেশি পরিমাণ বাতাস আবার এখানে জমা হয়ে গেল, তার মানে হাই প্রেসারটা হয়ে যাবে, এখানে তৈরি হয়ে যাবে। যে প্রেসারটা থাকার কথা ছিল তার থেকে অনেক বেশি প্রেসার হাই হয়ে যাবে। তার কারণ কি, ওই ঠান্ডা বাতাসগুলো আবার এখানে এসে অ্যাকোমোডেট হয়ে যাবে, তাহলে এখানে হাই প্রেসার তৈরি হয়ে গেল। আর এই হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে বাতাস এইভাবে প্রবাহিত হচ্ছে। তাহলে এই যে সাইকেলটা তৈরি হলো, এটা যে কোনো জায়গাতে আমরা দেখতে পাবো, যেখানে টেম্পারেচারের কম বেশি হবে সেখানে এই সাইকেলটা তৈরি হবে। এই সাইকেলটাকে বলা হয় ওয়াকার সাইকেল। ওয়াকার সাইকেল, গিলবার্ট ওয়াকার বলে একজন তোমার হচ্ছে যে বিজ্ঞানী ছিলেন, তার নাম অনুসারে অনুসারে এই নামটা হয়েছে ওয়াকার সাইকেল, ঠিক আছে। এই যে সাইকেলটা তৈরি হলো, এর ফলে কি হবে, এইটারই প্রভাব আমরা এল নিনোতে দেখতে পাবো। আচ্ছা, কোন জায়গাতে মূলত এল নিনো বা লানিনার কনসেপ্ট আসছে, কোন জায়গাতে হচ্ছে মনে রাখতে হবে, একদম তোমার হচ্ছে যে নিরক্ষীয় অঞ্চলে। সবার প্রথমে দেখবো নর্মাল ইয়ার, নর্মাল ইয়ার, একদম ভালো করে বোঝো, দেখবে হয়ে যাবে। নর্মাল ইয়ার সাধারণ বছরে কি হয়, আমি কোন জায়গার কথা বলছি না, এটা হচ্ছে 0 ডিগ্রি, এখানে আছে 0 ডিগ্রি, এটা নিরক্ষরেখা। এখানে প্যাসিফিক ওসিয়ান, প্যাসিফিক ওসিয়ান আছে। এইখানটাতে আমাদের আছে, এইখানটাতে আছে আমাদের অস্ট্রেলিয়া, পেরু রিজিয়ান, না এখানে অস্ট্রেলিয়া, এখানে পেরু রিজিয়ানটাই ধরি, পেরু রিজিয়ান। পেরু রিজিয়ান মানে সাউথ আমেরিকান পোর্শন, যেটা সাউথ আমেরিকান যে পোর্শনটা আছে এটা হচ্ছে পেরু রিজিয়ান, পেরুগুলি কনসিডার করছি। এক সেকেন্ড, এক সেকেন্ড। আচ্ছা, এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, আমি তোমাদের এক্ষুনি দেখালাম নিরক্ষীয় অঞ্চল। এই নিরক্ষীয় অঞ্চলের এই দিকটাতে, আচ্ছা এই দিকটাতে আমরা অস্ট্রেলিয়াকেই রাখি, সুবিধা হবে। অস্ট্রেলিয়া আছে, আর এদিকটাতে আছে আমাদের পেরু রিজিয়ান, এরকম করে আছে আমাদের পেরু রিজিয়ান। এবার কি হবে, আমাদের সাধারণ বছরে কি হবে, এটা হচ্ছে প্যাসিফিক ওসিয়ান, এটা নিরক্ষীয় নিরক্ষরেখা।
এইখানে যখন সূর্যমামা থাকে, এই সূর্যমামা এখানটাতে প্রচুর পরিমাণে তাপ দেয়, তাহলে প্যাসিফিক ওসিয়ানের জল এখানে টেম্পারেচার কি হবে, টেম্পারেচারটা প্যাসিফিক ওসিয়ানে গরম হয়ে যাবে। তাহলে উষ্ণ হয়ে গেলে এখানে কি হবে, একটা প্রবণতা তৈরি হবে, সেটা কি না, এই প্যাসিফিক ওসিয়ানের জল ক্রমশ এই দিকে প্রবাহিত হতে থাকবে। কেন? সবার প্রথম প্রশ্ন আসবে কেন এ সোজা কেন প্রবাহিত হলো না? তার কারণ আমাদের এই অঞ্চলে দক্ষিণ গোলার্ধে এইরকম করে বাতাসটা যেটা তোমার হচ্ছে যে ওই দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হয়, এই বাতাসটাকে বলা হয় ইস্টার্লিজ বা পূর্বায়ু, যেটাকে আয়ন বায়ু নামে পরিচিত আমরা জানি। সেই পূর্বায়ু কোন দিকে প্রবাহিত হয়? পূর্ব দিক থেকে সরাসরি কোন দিকে? পশ্চিম দিকে প্রবাহিত হয়, মানে অস্ট্রেলিয়ার দিকে প্রবাহিত হবে। তাহলে এই গরম জলটা যেটা, সেটা কোন দিকে শিফট করবে? এই দিকে শিফট করবে। গরম জলটা যখন এই দিকে শিফট করলো, তাহলে এখানটায় টেম্পারেচার কি হবে? হাই হবে। এই টেম্পারেচার যদি হাই হয়, এখানে কি হবে? আমাদের লো প্রেসার ক্রিয়েট হবে। কেন লো প্রেসার ক্রিয়েট হবে? এই দেখো এখানটাতে যেভাবে বসিয়েছিলাম। আবারও বলছি, এই যে বাতাসটা এরকম করে প্রবাহিত হচ্ছে কেন, তার কারণ আমরা জানি আমাদের দক্ষিণ গোলার্ধে সবসময় বাম দিকে প্রবাহিত হয় বাতাস। এই বাম দিকে প্রবাহিত হচ্ছে যখন, তখন সেটা পূর্বায়ু বা ইস্টার্লিস নামে পরিচিত আমরা জানি। সেই পূর্বায়ু বা আয়ন বায়ু যেটা, সেটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। তার সাথে সাথে প্যাসিফিক ওসিয়ানের যে গরম জলটা আছে, এই গরম জলটাও শিফট করবে কোথায়? অস্ট্রেলিয়া রিজিয়ানে। এখানে যেখানে শিফট করলো, সেখানে কি হবে? সেখানে টেম্পারেচার হাই হবে। টেম্পারেচার হাই মানে সেখানে লো প্রেসার ক্রিয়েট হলো। এই লো প্রেসার ক্রিয়েট হলো মানে কি, উপরের দিকে বাতাসটা চলে গেল, অ্যাসেন্ড করে গেল। এবার একই রকম ভাবে একটা সার্টেন হাইটে গিয়ে সে আবার এই পেরু রিজিয়ানে, যেখানে তোমার হচ্ছে যে টেম্পারেচারটা অনেকটা কম, সেইখানটাতে কি হবে? ডিসেন্ড করতে শুরু করবে, এখানে ডিসেন্ড করতে শুরু করবে। এবার একটা প্রশ্ন আসতেই পারে, স্যার এখানে টেম্পারেচারটা হঠাৎ হাই হলো কেন, একটু লো হলো কেন? এবার তুমি বলো, যদি প্যাসিফিক ওসিয়ানের জলটা এই দিকে শিফট করে যায়, পূর্ব দিকে থেকে পশ্চিম দিকে শিফট করে যায়, অস্ট্রেলিয়ার দিকে শিফট করে গেল, তার মানে এখানে কি হবে? তোমার হচ্ছে যে এই যে রিজিয়নটাতে আছে, এই রিজিয়নটাতে তখন ঠান্ডা তো অনুভব হবে। তার কারণ কি, নিচ থেকে জলটা উপরের দিকে উঠে আসবে, নিচের যে ঠান্ডা জলটা সেটা উপরের দিকে উঠে আসবে। তার মানে এখানে টেম্পারেচারটা কম হয়ে যাবে। এছাড়াও এখানে এক ধরনের বাতাস, সমুদ্র বায়ু প্রবাহিত হয়, সেটাকে বলা হয় হামবোল্ড কারেন্ট। হামবোল্ড কারেন্ট, এই হামবোল্ড কারেন্টের কারণে, এটা হচ্ছে যে কোল্ড, এটা কোল্ড, এই কোল্ড হামবোল্ড কারেন্টের জন্য এখানে টেম্পারেচারটা লো হয়ে যাবে। এবার টেম্পারেচার লো মানে এখানে কি হবে? প্রেসার হাই। এবার দেখো এই হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে বাতাস প্রবাহিত হবে। ঠিক আছে, এই সাইকেলটা আমরা এই রিজিয়নে আমরা নর্মাল ইয়ারে দেখতে পাই। এইবার একটা জিনিস আসি, আমাদের এখানে যখন লো প্রেসারটা ক্রিয়েট হয়ে গেল, ভালো করে বোঝো, লো প্রেসারটা ক্রিয়েট হলো, তার মানে এখানে এই বাতাসটা উপরের দিকে উঠে গিয়ে কনডেন্স হবে বা ঘনীভূত হতে থাকবে। ঘনীভূত হতে থাকলে এখানে প্রবল পরিমাণে বৃষ্টিপাত দেখা যাবে অস্ট্রেলিয়া রিজিয়নে সারা বছর, সেই কারণে বৃষ্টিপাত অনুভব হয়, বৃষ্টিপাত দেখা যায়। একই রকম ভাবে এই রিজিয়নে দেখতে পাবো আমরা, এই পেরু রিজিয়নে, যেটা দক্ষিণ আমেরিকার অঞ্চল, এই পেরু রিজিয়নে টেম্পারেচারটা তখন কম। এখানে আমাদের তোমার হচ্ছে যে হাই প্রেসার তৈরি হবে। এই হাই প্রেসার তৈরি হলে এখানে বৃষ্টিপাত একদম কম হবে, একদম কম হবে। এবং এখানটাতে আরো একটা জিনিস দেখা যায়, এই 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 যে তোমার হচ্ছে প্যাসিফিক ওসিয়ানের জলটা ওই বাম দিকে চলে গেল, তার কারণে নিচ থেকে যে জলটা প্যাসিফিক ওসিয়ানের যে জলটা নিচ থেকে উপরের দিকে উঠছে, সেই নিচ থেকে উপরের দিকে যখন জলটা উঠে, প্রচুর পরিমাণে মাছের খাবার, ঠিক আছে, ফাইটোপ্ল্যাঙ্কটন বা ইত্যাদি ইত্যাদি মাছের খাবার উপরের দিকে উঠে আসে। এবং যার ফলে এখানে প্রচুর পরিমাণে মাছ, মানে মাছের ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, মাছ ধরে ধরে জীবিকা নির্বাহ করে এরকম প্রচুর মানুষজন এই পেরু রিজিয়নে দেখতে পাবো আমরা। একদম কোস্টাল সাউথ আমেরিকার একদম কোস্টাল রিজিয়ন তুমি যদি দেখো, তাহলে দেখবে এখানটাতে পেরু রিজিয়ন আছে, সেখানে প্রচুর মানুষজন এই ফিশিং ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছে, প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। এইটা গেল নর্মাল ইয়ারে, এইটা বুঝলে বাকিটা এমনি হয়ে যাবে। এইবার আসি লা নিনা কন্ডিশন। লা নিনা কন্ডিশন কি? লা নিনা কন্ডিশন হচ্ছে যে, এই যে ঘটনাটা আমরা ঘটালাম, এখানে দেখলাম যেটা 0 ডিগ্রি, এখানে অস্ট্রেলিয়া, এখানে সাউথ আমেরিকার পেরু রিজিয়ান, এই যখন এই লানিনা কন্ডিশনে কি হবে, লানিনা, আগে লানিনা বলছি তারপরে এলনিনো, এই যখন এক্সট্রিম লেভেলে যখন বাতাসটা আমাদের প্রবাহিত হবে। এবার প্রশ্ন আসতেই পারে, স্যার এক্সট্রিম লেভেলে মানে ব্যাপারটা কি হলো? হঠাৎ করে বাতাসটা যেমন করে প্রবাহিত হচ্ছিল তার থেকে হঠাৎ করে বেশি করে প্রবাহিত হবে কেন, বা বেশি স্রোতে প্রবাহিত হবে কেন? তার কারণ চাপের পার্থক্য। ধরো এইখানটাতে নিরক্ষীয় নিম্নচাপ বলে, তো এটা নিরক্ষীয় নিম্নচাপ বলে,
আর এটা আছে মকরীয় উচ্চচাপ বলে, আমরা জানি এটা হচ্ছে মকরীয় উচ্চচাপ বলে। আমি কোন বাতাসটার কথা বলছি? যে বাতাসটা এই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাচ্ছে, এই বাতাসটার কথা বলছি। এবার এই বাতাসটা যখন প্রবাহিত হচ্ছে তখন পূর্বায়ু হিসেবে প্রবাহিত হচ্ছে, আমি বললাম ইস্টার্লিজ। তাহলে হঠাৎ করে দেখা গেল এখানকার টেম্পারেচারের পার্থক্য হয়ে গেছে বেশি। মানে টেম্পারেচারের পার্থক্য মানে কি? আমাদের প্রেসারের পার্থক্য বেশি হয়ে গেল। হঠাৎ করে যদি কোনো প্রেসারের পার্থক্য হয়ে যায় কোনো সময় পৃথিবীতে, নিম্নচাপ যুক্ত বলয় বা উচ্চচাপ যুক্ত বলয়ের মধ্যে যদি প্রেসারের পার্থক্য হয়ে যায়, তাহলে বাতাসটা প্রবল পরিমাণে প্রবাহিত হবে। ধরো এক্সট্রিম পরিমাণে লো প্রেসার তৈরি হয়ে গেল এখানে নিরক্ষীয় অঞ্চলে, মকরীয় অঞ্চলে খুব উচ্চচাপ তৈরি হয়ে গেল, তাহলে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবল গতিতে বাতাস প্রবাহিত হবে। যখন এরকম প্রবাহিত হয় তখন কি হয় না, অস্ট্রেলিয়া রিজিয়ানে এখানে যে কন্ডিশনটা তৈরি হয়েছিল সেই কন্ডিশন এক্সট্রিম পরিমাণে হবে, সবই অত্যাধিক পরিমাণে। টেম্পারেচার হঠাৎ করে প্রচুর পরিমাণে হাই হয়ে যাবে, প্রচুর পরিমাণে হাই। লো প্রেসার যেটা সেটা হচ্ছে এক্সট্রিম লো প্রেসার তৈরি হয়ে যাবে। এক্সট্রিম লো প্রেসার তৈরি হয়ে যাবে মানে প্রচুর পরিমাণে বাতাস উপরের দিকে উঠবে, আর এখানে তোমার হচ্ছে মেঘ হয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটতে থাকবে এই অস্ট্রেলিয়া রিজিয়নে, মানে বন্যা প্রবণ একটা কন্ডিশন তৈরি হয়ে যাবে। একই রকম ভাবে এখানে এক্সট্রিম লো প্রেসার লো টেম্পারেচার হয়ে যাবে, এক্সট্রিম লো টেম্পারেচার, আর হাই প্রেসার হয়ে যাবে প্রচুর পরিমাণে, হাই প্রেসার প্রচুর পরিমাণে তৈরি হয়ে যাবে। তার ফলে এখানে বৃষ্টিপাতের অভাব দেখা দেবে। বৃষ্টিপাতের অভাব দেখা দেবে মানেই সেখানে কি হবে, আমাদের খরা তৈরি হবে, খরা তৈরি হবে। তাহলে আমাদের এই লানিনা অংশে, লানিনা সময়ে, লানিনা বছরে, এটা তো 5-7 বছর ছাড়া ছাড়া আসে লানিনা বছর। এই 5-7 বছর ছাড়া ছাড়া সাউথ আমেরিকার যে রিজিয়ান গুলো আছে, পেরু রিজিয়ান, সেখানে টেম্পারেচারটা প্রচুর পরিমাণে কমে যায়। তার ফলে এখানে টেম্পারেচারটা কমে গেলে কি হবে, হাই প্রেসার প্রচুর পরিমাণে হয়ে যাবে, একদম মিনিমাম তোমার হচ্ছে রেনফল হবে। আচ্ছা, এ গেল আমাদের লানিনা কন্ডিশন, যেখানে অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে, আর সাউথ আমেরিকাতে আমাদের পেরু রিজিয়ানে এক্সট্রিম ড্রট কন্ডিশন তৈরি হবে বা খরা কন্ডিশন তৈরি হবে। এর ফলে আমাদের কি ভারতের ক্লাইমেটে কি তোমার হচ্ছে যে সমস্যা হচ্ছে বা কি সুবিধা হচ্ছে সেটা আমাদের জানতে হবে। ধরো এখানটাতে আমাদের ইন্ডিয়া আছে, এখানটাতে আছে আমাদের ইন্ডিয়া। ইন্ডিয়া এই যে এটা হচ্ছে ইন্ডিয়া আছে এখানে, ঠিক আছে। ইন্ডিয়াতে আমাদের গরমকালে মূলত সামারের সময় আমরা কি দেখি, আমাদের এই সাউথ ওয়েস্ট মনসুন এরকম করে প্রবাহিত হয়, যেই সময় ভারতের মাঝখানে এইখানটাতে প্রবল পরিমাণে লো প্রেসার তৈরি হবে, আর ভারতের এই সব জায়গাতে সামুদ্রিক অঞ্চল, অ্যারাবিয়ান সি বা বে অফ বেঙ্গল রিজিয়ন বা ইন্ডিয়ান ওশিয়ান রিজিয়নে প্রচুর পরিমাণে হাই প্রেসার তৈরি হবে। তাহলে হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে বাতাস প্রবাহিত হয় মনসুনের তোমার হচ্ছে যে আকারে, মানে মনসুনাল উইন্ড হিসেবে প্রবাহিত হয়। আমরা জানি এটা, এটা আমরা জানি, অবভিয়াসলি জানি। লানিনা কন্ডিশনে একটা জিনিস হবে, সেটা কি, লানিনা কন্ডিশনে আমাদের এইখানটাতে একটা হাই প্রেসার ক্রিয়েট হবে প্যাসিফিক ওশিয়ানের রিজিয়নে। এই হাই প্রেসার রিজিয়ন তৈরি হয়ে যাওয়া মানে তোমার হচ্ছে যে কি হবে, আমাদের এখানে তোমার হচ্ছে যে এই হাই প্রেসার রিজিয়ন থেকে কিছু পরিমাণ বাতাস এরকম করে ভারতের ইন্টেরিয়ারে প্রবেশ করবে, ঠিক আছে। তার মানে যে পরিমাণ বাতাসটা যাচ্ছিল, যে পরিমাণ বাতাসটা প্রবাহিত হচ্ছিল, তার থেকে অনেক বেশি বাতাস আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবাহিত হবে, অনেক বেশি বাতাস আস্তে আস্তে করে ভেতরে প্রবাহিত হবে। এবং তার ফলে কি হবে না, আমাদের যে পরিমাণ বৃষ্টি ছিল তার থেকে অনেক বেশি বৃষ্টিপাত হবে। বোঝা গেছে? যে পরিমাণ বৃষ্টিপাত ছিল তার থেকে অনেক বেশি বৃষ্টিপাত হবে কোন সময়, লা নিনা কন্ডিশন। বোঝা গেছে জিনিসটা? হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে এমনি প্রবাহিত হচ্ছিল বাতাস, আরো একটা এক্সট্রিম হাই প্রেসার রিজিয়ন তৈরি হয়ে গেল, এই হাই প্রেসার রিজিয়ন থেকেও লো প্রেসারের দিকে বা ভারতের মাঝ বরাবর এরকম বাতাস প্রবাহিত হচ্ছে বা হবে। সেই কারণে লা নিনা কন্ডিশনে ভারতে এক্সট্রিম রেনফল দেখতে পাবো আমরা। এটা গেল আমাদের লা নিনা। এইবার এল নিনোতে কি হয়, এল নিনোটাতে কি হয় আমি যদি একটু দেখি, দেখো এল নিনো যেটা সেটা হচ্ছে এটা, এখানে যদিও বোঝা যাবে না, আমি এইখানটাতেই আবার একবার তোমাদের দেখিয়ে দিই। আর ফাঁকা জায়গা নেই, আর ফাঁকা জায়গা নেই, দাঁড়াও এইখানটাতেই বলে দিই, এখানটাতে বলে দিই। আমি কি বললাম, লানিনাটাতে হলো, লানিনাতে কি বললাম না, আমাদের অস্ট্রেলিয়া উপত্যকাতে এটা 0 ডিগ্রি, এখানে পেরু ছিল, এখানে ছিল অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া এই রিজিয়ানে আমরা দেখেছিলাম প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছিল, এই রিজিয়ানে আমরা দেখেছিলাম এক্সট্রিম ড্রট কন্ডিশন তৈরি হয়েছিল। এইবার
লা নিনা এই এল নিনো কন্ডিশনে কি হবে? এল নিনো কন্ডিশনে দেখা গেল হঠাৎ করে এই যে এয়ার প্রেসার যেটা মানে চাপ বলয় যেটা ছিল, সেই চাপ বলয়ে তোমার হচ্ছে যে প্রেসারের পার্থক্য একদম মিনিমাম হয়ে গেছে। প্রেসারের পার্থক্য একদম মিনিমাম হয়ে গেছে, মানে এই লো প্রেসারটাও একদম উইক হয়ে গেছে, আর এই হাই প্রেসারটা হচ্ছে একদম উইক হয়ে গেছে। তার ফলে কি হয়, মাঝে মাঝে এই পূর্বায়ু এইরকম করে ঘুরে গিয়ে প্রবাহিত হয়, মানে যেদিকে প্রবাহিত হওয়ার কথা ছিল তার থেকে বিপরীত দিকে প্রবাহিত হয়। তাহলে এই প্যাসিফিক ওসিয়ানের জল যেটা সেটা কোন দিকে প্রবাহিত হচ্ছে এবার? পেরু রিজিয়নের দিকে। তার মানে এখানে টেম্পারেচার হাই হয়ে গেল, এখানে টেম্পারেচার হাই হয়ে যাওয়া মানে এখানে প্রেসারটা হয়ে যাবে লো, এখানে প্রেসারটা হয়ে যাবে লো, লো প্রেসার তৈরি হয়ে গেল কোথায়? পেরু রিজিয়ানে। আর ঠিক বিপরীতটা অস্ট্রেলিয়া রিজিয়ানে, সেখানে হাই প্রেসার ক্রিয়েট হয়ে গেল, হয়েছে। তাহলে এখানে লো প্রেসার তৈরি হলো মানে এখানে বাতাসটা উপরের দিকে উঠবে, অ্যাসেন্ড হবে, উপরের দিকে উঠে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত দেখা যাবে কোথায়? পেরু রিজিয়ানে। আর একই রকম ভাবে এই জায়গাটাতে আমরা দেখতে পাবো কি, একদম কোল্ড কন্ডিশন, যেখানে বৃষ্টিপাত একদম মিনিমাম হবে। তার ফলে ইন্ডিয়াতে কি এমন সমস্যা হচ্ছে, কি প্রবলেম হয়েছে বা কি সুবিধাটা হচ্ছে? এরকম কন্ডিশন যখন এল নিনো কন্ডিশন তৈরি হয়, তখন দেখা যায় এখানটাতে একটা প্রবল লো প্রেসার ক্রিয়েট হয়ে যায়, এখানে একটা লো প্রেসার ক্রিয়েট হয়ে যাবে। আর আমরা জানি আমাদের তোমার হচ্ছে যে গরমের সময় আমরা যখন গরম অনুভব করি, সেই গরমের সময় সাউথ ওয়েস্ট মনসুন এরকম করে প্রবাহিত হয়, যেটা এর আগেও দেখেছি। আমরা মনসুনটা আরো ভালো করে পড়বো, আমাদের এর পরের টপিকেই আছে। আমরা দেখেছিলাম কি, না এখানে লো প্রেসার তৈরি হয়েছিল, এখানে হাই প্রেসার ছিল, এই হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে বাতাস প্রবাহিত হচ্ছিল অ্যাজ এ মনসুন। এইবার দেখো দুটো লো প্রেসার রিজিয়ন এল নিনো কন্ডিশনে, হঠাৎ করে এরকম করে দুটো যদি লো প্রেসার কন্ডিশন তৈরি হয়ে যায়, তাহলে কি হবে? এই হাই প্রেসার থেকে বাতাস, কিছুটা বাতাস, জলীয় বাষ্পপূর্ণ বাতাস, সে শিফট করে যাবে এইখানে এই লো প্রেসারের দিকে। তার মানে ভারতের মধ্যে যে পরিমাণ আমাদের মনসুন ঢোকার কথা ছিল, প্রবেশ করার কথা ছিল, তার থেকে অনেক কম পরিমাণ মনসুন প্রবাহিত হবে, ভিতরে প্রবেশ করবে। তার মানে রেনফল কমে যাবে, ফল করে যাবে, কমে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে কবে, কোন সময়ে? এল নিনো কন্ডিশন। এল নিনো কন্ডিশন মনে রাখতে হবে, একদম এক্সট্রিম লেভেলের তোমার হচ্ছে যে গুরুত্বপূর্ণ, যেটা পরীক্ষাতে আসে। আমি ধরেই নিয়েছি যে অনেকের হয়তো সমস্যাটা হয়েছে এখানে এল নিনো লা নিনা বুঝতে। আমি তোমাদের বলছি, যখন ক্লাসের মধ্যে আলোচনা করব সেখানে গিয়ে আরো ভালো করে বুঝে নেবো, আরো অনেক ভালো করে বুঝে নেবো, অনেক ভাবে তোমার হচ্ছে যে এটা একদম ইন্টারাকশনের মাধ্যমে বোঝা যায়। তবু একবার আমি রিক্যাপ করে দিচ্ছি এল নিনো লা নিনাটা। আমি বলেছিলাম ওয়াকার সাইকেল, যেখানে টেম্পারেচার বেশি হবে সেখানে লো প্রেসার, যেখানে টেম্পারেচার কম সেখানে হাই প্রেসার, এরকম একটা সাইকেল তৈরি হবে, তাকে আমরা ওয়াকার সাইকেল বলি। এবার আসি নর্মাল বছর বা সাধারণ বছরে কি হয়, না নিরক্ষীয় অঞ্চলে সবসময় গরম থাকে, তার মানে প্যাসিফিক ওসিয়ানের জল সবসময় গরম। প্যাসিফিক ওসিয়ানের জল জল যেহেতু সবসময় গরম থাকে, সেই কারণে কি হবে, আমাদের ইস্টার্লিস বা পূর্বায়ু, যেটা আয়ন বায়ু নামে পরিচিত, সেই পূর্বায়ু যেটা সেটা একদম ওই ঠেলে কোথায়, না অস্ট্রেলিয়া রিজিয়নের দিকে ওই গরম জলটাকে পুশ করবে, গরম জলটাকে ঠেলে নিয়ে সেখানে যাবে। তাহলে এখানে গরম জল যেহেতু গেল, সেখানে লো প্রেসার তৈরি হয়ে গেল। এই লো প্রেসার তৈরি হয়ে যাওয়া মানে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত, আর এইদিকে পেরু রিজিয়নে হাই প্রেসার মানে এখানে বৃষ্টিপাত কম, এবং সেই কারণে ফিশিং ইন্ডাস্ট্রিও তৈরি হয়েছে আমি বলেছিলাম। এটা স্বাভাবিক বছরে, সাধারণ বছরে হয়। এবার এল নিনো কন্ডিশনে, লা নিনা কন্ডিশনে কি হবে, যখন প্যাসিফিক ওসিয়ানের জল এক্সট্রিম পরিমাণে অস্ট্রেলিয়া রিজিয়নে শিফট করবে, তখন এখানে এক্সট্রিম লো প্রেসার ক্রিয়েট হবে। এক্সট্রিম লো প্রেসার ক্রিয়েট হলো মানে কি, অস্ট্রেলিয়া রিজিয়নে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে, তার মানে ফ্লাড কন্ডিশন হবে। আর এখানে সাউথ আমেরিকা রিজিয়নে এখানে প্রচুর পরিমাণে হাই প্রেসার তৈরি হবে, তার মানে এখানে খরা রিজিয়ন তৈরি হবে। সাথে সাথে এই যে অঞ্চলটাতে প্যাসিফিক ওসিয়ান বেল্ট রিজিয়ন, এখানে হাই প্রেসার তৈরি হবে। আর এখানে হাই প্রেসার আমাদের ইন্ডিয়ান মনসুনকে আরো বেশি তোমার হচ্ছে যে রসদ যোগাবে আমাদের মনসুনটাকে, তার ফলে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে, লা নিনা কন্ডিশন। একই রকম ভাবে এল নিনো কন্ডিশনে কি হবে, না এল নিনো কন্ডিশনে আমরা দেখেছি কি, না এই যে ইস্টার্লিস যেটা আয়ন বায়ু যেটা, সেটা আমাদের পূর্ব দিকে না গিয়ে, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে না গিয়ে, সে ঘুরে আবার পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। যখন বায়ুর প্রেসার কমে যাচ্ছে, তখন এখানে কি হবে, লো প্রেসার ক্রিয়েট হয়ে যাবে। এই লো প্রেসারটার জন্য এখানে পেরু রিজিয়নে বৃষ্টিপাত হবে, আর অস্ট্রেলিয়া রিজিয়নে সেখানে ঠান্ডা পড়বে। ভারতে কি প্রভাব পড়বে, না এখানে লো প্রেসার ক্রিয়েট হয়ে যাওয়া মানে ভারতের মাঝখানে মানে প্যাসিফিক ওসিয়ান রিজিয়নে
এইখানে হাই প্রেসার থেকে কিছু পরিমাণ বাতাস যেটা ভারতে প্রবেশ করার কথা ছিল সেটা শিফট করে যাবে এই লো প্রেসারের দিকে। তার মানে যে পরিমাণ বাতাস ঢোকার কথা ছিল তার থেকে কম যাবে, তার মানে এখানে রেনফল একদম মিনিমাম হবে। ঠিক আছে, এটা আমাদের খুব ভালো করে বুঝে নিতে হবে, খুব ভালো করে এই জায়গাটা আমাদের ক্লিয়ার রাখতে হবে। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। যাদের বোঝা যায়নি তারা একটু মানে পরের দিকে গিয়ে আমাদের ক্লাসের মধ্যে গিয়ে এগুলো নিয়ে আলোচনা করব, কোনো অসুবিধা হবে না। আমি জাস্ট তোমার হচ্ছে যে এরপরে আমাদের জেট স্ট্রিমটা আছে, জেট স্ট্রিমটা শুরু করার আগে, জেট স্ট্রিমটা আরো একটু কমপ্লেক্স জিনিস, জটিল জিনিস আছে, সেটা বোঝার আগে আমি তোমাদের সাথে একটু তোমাদেরকে জিজ্ঞেস করে নেই যে তোমাদের কি বুঝতে অসুবিধা হয়েছে এটা। আমাকে একটু রেসপন্স করো, হ্যাঁ কি না বা ইত্যাদি ইত্যাদি, কার কি সমস্যা হয়েছে না হয়েছে। আচ্ছা, বিক্রম বলেছে, হাত তুলেছে, যদি সমস্যা থাকে। আচ্ছা বেশ, সৌমিত্র বলেছে কোনো সমস্যা হয়নি। আচ্ছা ঠিক আছে, মৌ বলেছে। অনেকেরই অসুবিধা হতে পারে, আমি বারবার করে বলছি, অনেকেরই অসুবিধা হতে পারে, বুঝতে অসুবিধা হতে পারে, যেহেতু প্রথম পড়ছি অবভিয়াসলি এটা না হওয়ার কিছু নেই। আচ্ছা ঠিক আছে, বেশ, কোনো অসুবিধা নেই, এগুলো আমরা পরে গিয়ে আবার ডিটেলসে পড়বো। ঠিক আছে, পরে গিয়ে আবার ডিটেলসে পড়বো। এরপরে যেটা জানবো সেটা হচ্ছে জেট স্ট্রিম। জেট স্ট্রিমটা কি? আমাদের জেট স্ট্রিম যেটা আছে সেটা হচ্ছে আমাদের একদম ট্রপোস্ফিয়ার যে অ্যাটমসফিয়ারিক লেয়ার আছে, এই ট্রপোস্ফিয়ারের উপরের দিকে বা স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের দিকে, যেটাকে ট্রপোপজ বলে মূলত, সেই রিজিয়ানে একটা প্রবল পরিমাণে ল্যান্ড মাস, মানে ল্যান্ড মাস, ওই এয়ার মাস, বাতাসের একটা বলয়, সেটা অনবরত প্রবাহিত হয়। কিরকম প্রবাহিত হয়? যেহেতু পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, এই এই যে বাতাসটা কি হবে না, এও হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীর করিওলিস ফোর্সের কারণে ঘুরতে থাকে। পৃথিবীর করিওলিস ফোর্সের কারণে এরকম করে ঘুরতে থাকে। এই যে তোমার হচ্ছে এয়ার মাসটা আছে, এটাকেই আমরা জেট স্ট্রিম বলি। এটা দু ধরনের জেট স্ট্রিম হয়, একটা হচ্ছে সাবট্রপিক্যাল জেট স্ট্রিম, আর একটা হচ্ছে পোলার জেট স্ট্রিম। পোলার জেট স্ট্রিম নিয়ে আমাদের কাজ নেই। এটা এই যে জেট স্ট্রিমটা ক্রিয়েট হলো, সেই ক্রিয়েশনটা কিভাবে হয়েছে এটা যদি জানতে হয় তাহলে অনেকটা সময় লেগে, আমি জাস্ট বলে দিচ্ছি, জাস্ট একটু বলে দিচ্ছি, একটু খেয়াল করলেই বুঝতে পারবে। ধরো এইখানে যে তোমার হচ্ছে যে আমাদের ট্রপিক্যাল লো প্রেসার বেল্ট আছে, আমরা যে নিরক্ষীয় নিম্নচাপ বলে, আর এইখানটাতে আমাদের আমাদের মেরু প্রদেশীয় যে নিম্নচাপ বলয় আছে সেটা আছে এখানে, তার মাঝখানে কর্কটি উচ্চচাপ বলয় আছে। এই নিম্নচাপ থেকে বাতাস কি হয়, উপরের দিকে ওঠে। আমরা জানি নিম্নচাপ থেকে বাতাস উপরের দিকে ওঠে। যতটুকু বাতাস উপরের দিকে উঠলো সবটুকুই কি উপরের দিকে চলে গেল? না, কিছু পরিমাণ বাতাস এই দুদিক থেকে উপরের দিকে উঠে কিছু পরিমাণ বাতাস একটা জায়গাতে এসে মিট করবে, একটা জায়গাতে এসে মিট করবে। যেখানে গিয়ে মিট করলো সেখানটাতে একটা এয়ার মাস তৈরি হবে, একটা বাতাসের বলয় তৈরি হবে, যেটা ওই আমাদের করিওলিস ফোর্স, যে পৃথিবী যে ঘুরছে, ঠিক আছে, পশ্চিম থেকে পূর্ব দিকে, সেই করিওলিস ফোর্সের কারণে ওই এয়ার মাসটাও পৃথিবীর চারদিকে ওরকম করে অনবরত ঘুরতে থাকে। এটা হচ্ছে যেটা ট্রপিক্যাল রিজিয়ানে তৈরি হলো বা সাব ট্রপিক্যাল রিজিয়ানে তৈরি হলো, সেটাকে বলা হয় সাব ট্রপিক্যাল জেট স্ট্রিম। এটাকে মূলত ওয়েস্টার্নলি সাব ট্রপিক্যাল জেট স্ট্রিমও বলে, যেটা যেহেতু পশ্চিম দিক থেকে ঘুরছে। এই জেট স্ট্রিম কি করে আমাদের তোমার হচ্ছে যে এতে প্রভাব তৈরি করলো, এটা একটু ইন্টারেস্টিং জিনিস জানতে হবে। কি হয় আমাদের পৃথিবী তো ভারত, তো এখানে ভারতের এইখানটাতে আমরা জানি আমাদের তিব্বত মালভূমি আছে, ঠিক আছে, এখানে তিব্বত মালভূমি বা তিবেত প্ল্যাটিউ। এবার একটা জিনিস কি, আমাদের যখন গরমকাল, গ্রীষ্মকাল, তখন জানি এখানে লো প্রেসার তৈরি হয়েছে ভারতে, এখানে হাই প্রেসার আছে, এই হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে বাতাস এরকম করে প্রবাহিত হয়, আমরা জানি জানি এরকম মনসুনের সময়। এবার এইখানে যে লো প্রেসার তৈরি হলো, এই লো প্রেসার তৈরি হলো কেন? তার কারণ সূর্য আমাদের কর্কট ক্রান্তি রেখার উপর সরাসরি লম্বভাবে কিরণ দেয়। আমরা জানি কর্কট সংক্রান্তি বলে কবে, 21 জুন। সেই সময়টাতে কর্কট ক্রান্তি রেখার উপর বা ভারতের মাঝামাঝি একদম সূর্য লম্বভাবে কিরণ দেয়, যে কারণে গরমকালে গরম পড়ে। এবার যেহেতু টেম্পারেচার বেশি, তাই কি হয় না, এই রিজিয়ান থেকে উষ্ণ বাতাস হালকা হয়ে উপরের দিকে ওঠে, উপরের দিকে ওঠে। একই সাথে সাথে এই তিব্বত প্ল্যাটিউ যে অঞ্চলটা আছে, এই তিব্বত প্ল্যাটিউ এক্সট্রিমলি হট হয়ে যায়। মালভূমি অঞ্চল একদম, মানে তোমার হচ্ছে যে পৃথিবীর ছাদ একদম গরম তাবার মতো হয়ে যায়। যখন হয় তখন কি হয়, এই তোমার হচ্ছে যে তিব্বত প্ল্যাটিউ থেকেই বাতাস এরকম করে উপরের দিকে ওঠে, এরকম করে উপরের দিকে ওঠে, এরকম করে উঠলো। এবার যখন উঠছে তখন কি হয়, এর সাথে সরাসরি ধাক্কা লাগবে কার? এই দিক থেকে আসা সাব ট্রপিক্যাল জেট স্ট্রিমের সাথে,
যেটাকে ওয়েস্টার্লি সাবট্রপিক্যাল জেট স্ট্রিম বলা হয়। পশ্চিম দিক থেকে আসা যে সাবট্রপিক্যাল জেট স্ট্রিম, এই জেট স্ট্রিমের সাথে ধাক্কা লাগবে কার? এই তিব্বত প্ল্যাটিউ থেকে ওঠা গরম যে বাতাসটা, সেটার তৈরি ধাক্কা লাগবে। এই যে ধাক্কা লাগলো, তার ফলে একটা মেকানিজমের কারণে এইখানে কি হবে না, একটা বাতাস তৈরি হবে, একটা তোমার হচ্ছে যে জেট স্ট্রিম নতুন করে ক্রিয়েট হবে, যেটাকে বলা হয় ইস্টার্লি জেট স্ট্রিম, যেটাকে ইস্টার্লি জেট স্ট্রিম বলে, যেটা আমাদের পূর্ব দিক থেকে প্রবাহিত হয়, এবং যেটা পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে কোথায় যাচ্ছে? ভারতের ইন্টেরিয়ারে যাচ্ছে, যেটা ওয়ার্ম, যেটা গরম। আবার বলছি, আমাদের যখন তিবেত মালভূমি থেকে উপরের দিকে বাতাসটা উঠছে, তখন এই দিক থেকে পশ্চিম দিক থেকে যে বাতাসটা প্রবাহিত হচ্ছে, যেটাকে আমরা সাবট্রপিক্যাল জেট স্ট্রিম বলছি, সেই সাবট্রপিক্যাল জেট স্ট্রিমের সাথে এইখানে বাতাসের এই যেটা উঠছিল, সেই তার সঙ্গে একটা কলিশন তৈরি হবে, একটা ধাক্কা তৈরি হবে। তার ফলে একটা প্রবল মেকানিজমের কারণে নতুন একটা ইস্টার্লি জেট স্ট্রিম তৈরি হবে, একটা জেট স্ট্রিম তৈরি হবে, যেটা পূর্ব দিক থেকে প্রবাহিত হয়, যেটাকে ইস্টার্লি জেট স্ট্রিম বলে। এই ইস্টার্লি জেট স্ট্রিম আস্তে আস্তে করে কি করবে না, পূর্ব দিক থেকে ভারতের ইন্টেরিয়ারে প্রবেশ করবে। যখন ভারতের ইন্টেরিয়ারে প্রবেশ করে, তখন এখানে টেম্পারেচার, যে টেম্পারেচার ছিল তার থেকে এক্সট্রিম টেম্পারেচার হয়ে যাবে। আবার টেম্পারেচার বাড়লে কি হবে? প্রেসারটা আরো কমে যাবে, প্রেসারটা এক্সট্রিম কমে যাবে, এক্সট্রিম লো প্রেসার হয়ে যাবে। তার ফলে এখানে প্রেসারের পার্থক্য হয়ে যাওয়ার কারণে প্রবল পরিমাণ বাতাস, আমাদের যেটাকে সাউথ ওয়েস্ট মনসুন বলি, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, সেটা ভেতরের দিকে প্রবেশ করবে। যেই না প্রবেশ করছে, আগে যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা ছিল তার থেকে প্রচুর পরিমাণে বেশি বৃষ্টিপাত হবে। তাহলে জেট স্ট্রিমের কারণে ভারতে বৃষ্টিপাতের পরিমাণ সব থেকে বেশি হয়। ভারতে বৃষ্টিপাতের পরিমাণ জেট স্ট্রিমের কারণে সব থেকে বেশি হয়। কি বললাম? এখানে দুটো টপিক জেনেছি, দুটো নতুন ইনফরমেশন, সেটা কি সাবট্রপিক্যাল জেট স্ট্রিম বা ওয়েস্টার্লি সাবট্রপিক্যাল জেট স্ট্রিম, আরেকটা যেটা সেটা হচ্ছে ইস্টার্লি জেট স্ট্রিম, যেটা ভারতে টেম্পারেচারটাকে বাড়াচ্ছে এবং বৃষ্টিপাতের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, প্রেসারের পার্থক্যের কারণে বৃষ্টিপাতের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। দিস ইজ কল্ড দ্য জেট স্ট্রিম, অ্যান্ড এটার কারণে যেটা হয় সেটা হচ্ছে কি, আমাদের তোমার হচ্ছে যে মানে ভারতের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বা প্রকোপটা বাড়ছে। ঠিক আছে, এই গেল আমাদের জেট স্ট্রিম। এতক্ষণ পর্যন্ত কি করালাম? ভারতের জলবায়ুর উপরে যে জিনিসগুলো ফ্যাক্টর হিসেবে কাজ করে। ঠিক আছে, এইবার দেখো এল নিনো লা নিনা, যেটা সম্পূর্ণ নতুন একটা জিনিস, সেটা বোঝাতে গেলে একটু সময় লাগবে, বুঝতে গেলে একটু সময় লাগবে, সেটা পরের দিকে আবার বুঝবো। এটা একটু সময় লেগেছে, জেট স্ট্রিমের ক্ষেত্রেও একই জিনিস। এরপরে যেটা জানবো সেটা হচ্ছে মনসুন, ভারতে মৌসুমী বায়ু। এই ভারতে মৌসুমী বায়ুর উৎপত্তির পেছনে দুটো ধারণা রয়েছে, দুটো আমাদের থিওরি রয়েছে। কি? একটাকে বলা হয় তোমার হচ্ছে যে ডাইনামিক থিওরি, আর একটাকে বলা হয় থার্মাল কনসেপ্ট বা থার্মাল থিওরি। ডাইনামিক কনসেপ্ট কি? ডাইনামিক কনসেপ্টটা হচ্ছে, ডাইনামিক কথার অর্থ কি? ডাইনামিক কথার অর্থ হচ্ছে আমাদের মুভ করা বা মুভমেন্ট নেওয়া। আমি জানি আমাদের এইখানে নিরক্ষীয় অঞ্চল আছে, এই নিরক্ষীয় অঞ্চলে একদম জিরো থেকে 5 ডিগ্রি উত্তর দক্ষিণে একটা বেল্ট দেখা যায়, যেখানে প্রচুর পরিমাণে এক্সট্রিম হট কন্ডিশন তৈরি হবে, যেটাকে বলা হয় আইটিসিজেড। আইটিসিজেড, যেটাকে ডোলড্রামও বলা হয়, ডোলড্রাম, নিরক্ষীয় শান্ত বলে, একদম পরিচিত। এবার এবার বুঝতে পেরেছো জিনিসটা? এই ডোলড্রামটা কি হয় না, একদম নিরক্ষীয় অঞ্চলে দেখতে পাওয়া যায়। যখন গ্রীষ্মকাল, তখন সূর্যের অভিমুখটা উত্তর গোলার্ধ বরাবর থাকে, সেই কারণে এই জেট স্ট্রিমটাও কি হয়, উপরের দিকে শিফট করে। এবং কতদূর পর্যন্ত শিফট করতে পারে? এটা প্রায় 20 ডিগ্রি বা 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি নর্থ পর্যন্ত শিফট করতে পারে। যখন এই তোমার হচ্ছে যে আইটিসি জেট, যেটা যেটা এক্সট্রিমলি হট, সেটা যখন উপরের দিকে শিফট করলো, তখন কেন শিফট করলো আমি এখনই বললাম, যেহেতু উত্তর গোলার্ধে সূর্যের অভিমুখটা থাকে, তখন কি হবে, ভারতের উপর দিয়ে যেহেতু প্রবাহিত হয়েছে আইটিসি জেট বা নিরক্ষীয় শান্ত বলে ভারতের মধ্যে দিয়ে তোমার হচ্ছে যে গেছে, সেই কারণে এখানে টেম্পারেচারটা কি হবে, হাই হবে। টেম্পারেচার হাই হওয়া মানে এখানে প্রেসারটা কি হবে, লো হবে। আর এখানে লো প্রেসার তৈরি হওয়া মানে বাইরের থেকে হাই প্রেসার থেকে বাতাস যখন মনসুনের তোমার হচ্ছে যে উইন্ড হিসাবে প্রবাহিত হচ্ছে, তখন সেটাকে বলবো সাউথ ওয়েস্ট মনসুন, যে কারণে বৃষ্টিপাত হয়। এই আইটিসি যে ডাইনামিক তোমার হচ্ছে বলে, মুভ করছে বলে, এটাকে বলা হয় ডাইনামিক কনসেপ্ট। কিচ্ছু না, ব্যাপারটা কি,
আইটিসিজেড উপরের দিকে শিফট করলো, শিফট করবেই। আমরা জানি প্রেসার বেল্ট যেগুলো আছে না, আমাদের যে 7খানা প্রেসার বেল্ট আছে ভারতে, মানে পৃথিবীর উপরে, সেই 7খানা প্রেসার বেল্ট হচ্ছে আমাদের মুভ করতে থাকে। অবশ্যই মুভ করে, কারণ সূর্যের তাপ সবসময় তো একইভাবে সব জায়গায় পড়ছে না, কখনো উপরে পড়ছে কখনো নিচে পড়ছে, তাহলে সেই অনুযায়ী প্রেসার বেল্ট গুলো শিফট করে। এই প্রেসার বেল্ট গুলো যখন শিফট করে তখন এই আইটিসি যেটা শিফট করে, যেটা ভারতের মধ্যে দিয়ে গেলে লো প্রেসার তৈরি করবে এবং বৃষ্টিপাত ঘটাবে। এবার শীতকালে একই জিনিস, দক্ষিণ গোলার্ধ বরাবর, কারণ সূর্যের অভিমুখটা দক্ষিণ গোলার্ধে থাকে, তাই শিফট করে গেল নিচের দিকে, দেখো একদম ইকুয়েটরের নিচে পর্যন্ত শিফট করে গেল। তার ফলে এখানে তৈরি হবে কি আমাদের লো প্রেসার, যেটা সরাসরি হাই প্রেসার থেকে ভারতের এখান থেকে বাতাস প্রবাহিত হয় উত্তর পূর্ব মৌসুমী বায়ুরূপে। সেটা একটু পরে আসছি। আরেকটা যেটা, সেটা হচ্ছে কি তাপীয় ধারণা, যেটাকে থার্মাল কনসেপ্ট বলা হয়। এটা একদম ইজি জিনিস। কি বললাম একটু আগেই বলেছিলাম তোমাদের, যে একদম ভারতের মাঝ বরাবর একটা তোমার হচ্ছে যে অক্ষরেখা গেছে, যেটাকে বলা হয় আমাদের কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার। এই ট্রপিক অফ ক্যান্সার যেহেতু ভারতের মাঝ বরাবর গেছে, তাই সামারের সিজনে মানে জুন মাস ধর, এই জুন মাসের সময়ে আমাদের জানি 21 জুন, যেটাকে আমি কর্কট সংক্রান্তি বলেছিলাম, এই 21 জুন তারিখে একদম তোমার কর্কট ক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। তাহলে এই উত্তর গোলার্ধ বরাবর যদি সূর্য লম্বভাবে কিরণ দেয় এবং সরাসরি যদি উত্তরের আমাদের এই কর্কট ক্রান্তি রেখার উপর সরাসরি লম্বভাবে কিরণ দেয়, তাহলে এখানে টেম্পারেচার অবভিয়াসলি হাই হবে, টেম্পারেচার হাই হবে। আর টেম্পারেচার হাই হওয়া মানে এখানে লো প্রেসার ক্রিয়েট হলো, আর লো প্রেসার ক্রিয়েট হলো মানে বাকি এই হাই প্রেসার থেকে প্রচুর পরিমাণে বাতাস এইভাবে প্রবাহিত হবে। কিভাবে না, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবাহিত হয়। দক্ষিণ পশ্চিম কেন, দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে, তাই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এই হচ্ছে ভারতের জলবায়ু, আমাদের জলবায়ুতে এই মৌসুমী বায়ু তৈরির আমাদের তাপীয় ধারণা বা থার্মাল কনসেপ্ট। তাহলে মৌসুমী বায়ু তৈরি হয়ে গেল। তো তো তৈরি হয়ে গেল বাবু, তৈরি হয়ে গেল মানে এবার কিরকম করে প্রবাহিত হবে সে তো জানতে হবে। কিরকম করে প্রবাহিত হবে চলো দেখি। এইখানটাতে আসি। এইখানে দেখো একটা জিনিস, আমাদের এই সাউথ ওয়েস্ট মনসুন, তার দুটো ভাগ আছে। একটাকে বলা হয় আরব সাগরীয় শাখা, আর একটাকে বলা হয় বঙ্গোপসাগরীয় শাখা। একটাকে বলা হয় অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ, আর একটাকে বলা হয় বে অফ বেঙ্গল ব্রাঞ্চ। এই অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ মানে আরব সাগর থেকে যে বাতাসটা ভারতের মধ্যে প্রবেশ করছে এবং যার কারণে ভারতের বৃষ্টিপাত হচ্ছে, সেটা হচ্ছে আরব সাগরীয় শাখার কারণে বৃষ্টিপাত। একই রকম ভাবে বে অফ বেঙ্গল থেকে যে পরিমাণ মানে তোমার হচ্ছে যে উইন্ডটা প্রবাহিত হচ্ছে, অর্থাৎ বে অফ বেঙ্গল থেকে যে ময়েশ্চারটা সংগ্রহ করে নিয়ে যাচ্ছে, সেই শাখাটাই হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা। দেখো এখানে লেখা আছে 65% বৃষ্টিপাত কিন্তু আরব সাগরীয় শাখা থেকে হয়, বাকি 35% শাখা তোমার হচ্ছে বৃষ্টিপাত হয় বে অফ বেঙ্গল শাখা থেকে। এবার প্রশ্ন আসতেই পারে, স্যার এখানে এই যে মাউন্টেন রেঞ্জেস গুলো দেওয়া আছে, এর এখানে কি কাজ? হ্যাঁ কাজ আছে। কি কাজ না, আমরা আমরা শুরুতেই বলেছিলাম কি না, পাহাড়ে গিয়ে যখন এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ধাক্কা মারছে এখানে, তার কি কাজ হবে? পাহাড় ফুটো করে তো আর ওদিকে চলে যেতে পারবে না, বাতাস কি করবে, সেই ওই ময়েশ্চার যুক্ত বাতাস বা আমাদের ওই জলীয় বাষ্পপূর্ণ বাতাস, সে কি করবে, পাহাড়ের ঢাল বরাবর বা পাহাড়ের গা গে বা বেয়ে এই উপরের দিকে উঠতে থাকবে। এবার যখনই উপরের দিকে উঠতে থাকবে, আমি বলেছিলাম বাতাস ঠান্ডা হতে শুরু করে। ওই জলীয় বাষ্পপূর্ণ বাতাস যখন ঠান্ডা হবে, তখন সে জমে কনডেন্সড হয়ে যাবে, ঘনীভূত হয়ে যাবে। এবার ঘনীভূত হয়ে যাওয়া মানে কি, সেখানে বৃষ্টিপাত ঘটাবে, এরকম করে বৃষ্টিপাত ঘটাবে। এই কারণেই সাউথ ওয়েস্ট মনসুনের জন্য ভারতে বৃষ্টিপাত হয়। এবং সেটা কেন হয়, তার কারণ হচ্ছে যে এই অবস্ট্রাকশন গুলো পায় বলে, এই অবস্ট্রাকশন বা এই বাধাগুলো পায় বলে শৈলতকে বৃষ্টিপাতটা হতে পারে। ঠিক আছে, যেমন ওয়েস্টার্ন ঘাটে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। কেন, তার কারণ কি, ওয়েস্টার্ন ঘাটটা বা পশ্চিম ঘাট পর্বতমালায় সরাসরি এরকম করে তোমার হচ্ছে যে ধাক্কা ধাক্কা দেয়। একই রকম ভাবে এখানে বে অফ বেঙ্গল ব্রাঞ্চ থেকে গারো খাসি জয়ন্তিয়া পাহাড়ের 3টে পাহাড় এরকম করে চারদিকে ঘেরা আছে শিলং এর ওই মেঘালয়ের এখানে। আমাদের মাঝখানে একদম খাসি, গারো, আর এটা আছে শিলং, তোমার হচ্ছে যে জয়ন্তিয়া। এই 3 দিকে তোমার হচ্ছে যে পর্বত দিয়ে পাহাড় দিয়ে ঘেরা আছে বলে এই যে জায়গাটাতে, এখানে যে মেঘালয়ের মৌসিনরাম আছে, চেরাপুঞ্জি রিজিয়ান আছে, এইখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। সেটা কিসের কারণে, এই বে অফ বেঙ্গল রেঞ্জ থেকে হয় বা বে অফ বেঙ্গল রিজিয়ান থেকে যেটা আসছে সেটার কারণে হয়। আমরা জানি গারো খাসি জয়ন্তিয়া প্রচুর পরিমাণে 1100 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়, অ্যানুয়াল রেনফল হয় বছরে 1100 সেন্টিমিটার, প্রচুর, পৃথিবীর মধ্যে সব থেকে ওয়েটেস্ট প্লেস। একই রকম ভাবে পশ্চিমবঙ্গে যে বৃষ্টিপাতটা হয়, সেটা ওই এই বঙ্গোপসাগরীয় শাখা থেকে হয়। এই হলো আমাদের দুটো শাখা, যেটা আমরা
মনসুনের ক্ষেত্রে জানলাম। একটা হচ্ছে আরব সাগরীয় শাখা, আর একটা হচ্ছে বে অফ বেঙ্গল থেকে আসা বঙ্গোপসাগরীয় শাখা। ঠিক আছে, এটা আমাদের ভালো করে বুঝতে হবে। এইবার যেটা বুঝবো সেটা হচ্ছে আমাদের যে এই দেখো দুটো শাখার কথা বলে দেওয়া আছে। আমাদের যে আমাদের এই মৌসুমী বায়ু, এই মৌসুমী বায়ু কি সর্বত্র সমানভাবে প্রবাহিত হচ্ছে বা একইভাবে তোমার হচ্ছে ঢুকে যাচ্ছে তা নয়। এ প্রবেশ করছে আস্তে 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 করে। কিরকম করে? সবার প্রথমে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপরে 20 মে এই তারিখটাতে এ প্রবেশ করে। সবার প্রথমে আন্দামান নিকোবর। যদি পরীক্ষাতে কোশ্চেন আসে যে ভারতের মৌসুমী বায়ু সবার প্রথম কত তারিখে এবং কোথায় আসে, সেটা হবে আন্দামান নিকোবর আইল্যান্ড। তোমাকে যদি রাজ্য উল্লেখ না করে দেয়, কোথায় বললে সরাসরি আন্দামান নিকোবর, যেহেতু আন্দামান নিকোবর ভারতের একটা অংশ, কোনো অসুবিধা নেই। এরপরে আসবে কোথায়? শ্রীলঙ্কাতে 25 মে, এটা না জানলেও হবে। এরপরে আসবে দেখো কেরালা, তামিলনাড়ু হয়ে একদম বাংলাদেশ হয়ে, এই দেখো মেঘালয়ের মৌসিনরাম হয়ে মণিপুর মিজোরামের উপর দিয়ে চলে যাচ্ছে। এটা কবে? এটা হচ্ছে জুন মাসের 1 তারিখ, 1 জুন। কেরালা তামিলনাড়ু হয়ে বাংলাদেশের এখানে কোনো তোমার হচ্ছে যে সেরকম কোনো অবস্ট্রাকশন পায় না। কারণ কি? বাংলাদেশ হচ্ছে যে একদম সমভূমি অঞ্চল, একদম প্লেন অঞ্চলের মধ্যে পড়ে। এ একদম গিয়ে ধাক্কা মারছে কোথায়? শিলং পাহাড়ে, ওই মেঘালয়ের খাসি পাহাড় গিয়ে ধাক্কা মেরে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে। এ গেছে কিন্তু বে অফ বেঙ্গল থেকে ময়েশ্চার নিয়ে। ঠিক আছে, এরপরে দেখো 5 জুন, 5ই জুন তারিখে দেখো কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ হয়ে এই একদম এই এই এটা এরকম করে যাবে, এরকম করে প্রবাহিত হয়। এ গিয়ে কি করবে না, বাংলাদেশ হয়ে গিয়ে সরাসরি আমাদের উত্তরবঙ্গে প্রবাহিত হবে। উত্তরবঙ্গ মানে আমাদের উত্তরবঙ্গে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, এই যে অঞ্চলগুলো, আলিপুরদুয়ার, এই অঞ্চলগুলোতে গিয়ে বৃষ্টিপাত হবে। সেখানে হিমালয় পর্বত আছে, আমরা জানি হিমালয় পর্বতের শিবালিক রেঞ্জেস গুলো আছে, বা সেখানে তোমার হচ্ছে যে আমাদের যদিও সমভূমি অঞ্চল, তাহলেও সেখানে অল্টিটিউডটা কোথাও না কোথাও বেশি হবে। যেই কারণে জলপাইগুড়িতে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, জলপাইগুড়ি ডুয়ার্স রিজিয়নে। ঠিক আছে, আমরা দেখি সেটা কোন কোন সময়ে না 5 জুন। তাহলে যদি কোশ্চেন আসে আমাদের পশ্চিমবঙ্গে সবার প্রথম কত তারিখে তোমার হচ্ছে মৌসুমী বায়ু ঢুকে, তাহলে সেটা হবে 5 জুন। 5 জুন মনে রাখতে হবে উত্তরবঙ্গে। এবং ভারতের কোন রাজ্যে সবার প্রথম আসে, সেটা হচ্ছে কেরালা, 1 জুন তারিখ। তারপরে আসি 10 জুন। দেখো মহারাষ্ট্র, ছত্তিশগড়, উড়িষ্যা, ঝাড়খণ্ড, তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এই ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণবঙ্গে আমাদের বৃষ্টিপাত, মানে যারা আমরা দক্ষিণবঙ্গে থাকি তারা কি হয় না, তারা ওই 10 জুন বা অনেক সময় 8 জুন তারিখটাতেও আমরা বলি সেখানে মৌসুমী বায়ু প্রবেশ করে। তারপরে অ্যাজ ইউজুয়াল আস্তে আস্তে করে 15 জুন, তারপরে 1 জুলাই, তারপরে 15 জুলাই। এই 15 জুলাই তারিখে ভারতের সর্বত্র মৌসুমী বায়ু প্রবেশ করে যাবে। 15 জুলাই তারিখে ভারতে সর্বত্র মৌসুমী বায়ু প্রবেশ করবে। এইবার একটা কথায় আসি, মৌসুমী বায়ুর প্রভাবে কি সব জায়গাতে একই রকম ভাবে বৃষ্টিপাত হয়? তোমাদের কি মনে হয়? হয় না। কেন হয় না? তার কারণ এই মৌসুমী বায়ু যখন জলীয় বাষ্পপূর্ণ থাকে, তখন কাছাকাছি যে জায়গাতে সে বৃষ্টিপাত ঘটাচ্ছে, যেখানে অবস্ট্রাকশন পাবে, যেখানে বাধা পাবে, সে তো সেখানে শৈলতকে বৃষ্টিপাত ঘটাচ্ছে। এবার যখন সরাসরি তোমার ভূমির উপর দিয়ে, ভূমিভাগের উপর দিয়ে যাচ্ছে, ল্যান্ড রিজিয়নের উপর দিয়ে সে বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে যাচ্ছে, তাহলে সেখানে ময়েশ্চারের অভাব হবে। তো যেখানে জলীয় বাষ্পের অভাব হবে দেখা যাবে। তাহলে ময়েশ্চারের অভাব হলে উত্তর উত্তর প্রদেশ, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব এইসব জায়গাতে ময়েশ্চারের অভাবের কারণে এখানে বৃষ্টিপাত হবে না। এখানে বৃষ্টিপাত হবে না। এইখানে আরো একটা কোশ্চেন আসতে পারে, তোমাদের মনে রাখতে হবে যে এখানে থর মরুভূমি তৈরি হলো কেন? প্রশ্ন আসতেই পারে। এই তো এখানে আরব সাগর আছে, টুক করে চলে যাবে এখানে মৌসুমী বায়ু, এখানে বৃষ্টিপাত ঘটিয়ে দেবে। এবার প্রশ্ন আসতে পারে, স্যার এই যে বললেন তাহলে এখানে তো অবস্ট্রাকশন নেই, নিশ্চয়ই তাহলে অবস্ট্রাকশন নেই, তাই এখানে আঘাত পায় না। আঘাত না পেলে শৈলতকে বৃষ্টিপাত কি করে হবে? হ্যাঁ, তোমাকে যদি বলি আমি যে এখানে আরাবল্লী পর্বত আছে, এইখানে আরাবল্লী পর্বত আছে, এই আরাবল্লী পর্বতে তো ধাক্কা লাগতে পারতো, লাগলো না কেন? তার আবার কারণ কি না, আরাবল্লী পর্বত যেটা সেটা হচ্ছে দেখো সমান্তরালে অবস্থিত। এ যেমন ওয়েস্টার্ন ঘাট একদম আড়াআড়ি ভাবে অবস্থান করছিল, আরাবল্লী পর্বত এ অবস্থান করলো এ তোমার হচ্ছে যে এটা কি করেছে না, এখানে একদম সমান্তরালে অবস্থান করছে। তাই পাশ কাটিয়ে আমাদের এই মনসুনাল যে স্ট্রিম গুলো সেগুলো পালিয়ে যাবে, বেরিয়ে যাবে, এখানে অবস্ট্রাকশন সে তৈরি করতে পারবে না। যেই কারণে এখানে বৃষ্টিপাত খুব কম রাজস্থানে। অ্যাজ ইউজুয়াল এখানে কি হবে, থর মরুভূমি তৈরি হবে। এছাড়াও আরেকটা কি বললাম না, যত এই যে তোমার যে স্ট্রিম গুলো আসছে,
এই স্ট্রিম গুলো যখন এইরকম করে যাচ্ছে, সে গিয়ে মানে ধাক্কা মারবে, ধাক্কা লাগবে সেখানে আরাবিয়ান সি রিজিয়ন, তোমার ওই আরাবল্লী পর্বতে, বাট সেখানে তো ময়েশ্চার নেই, জলীয় বাষ্প তো নেই। সে আগে যা ছিল সে সব বৃষ্টিপাত ঘটিয়ে ঘটিয়ে আসছে, সে একদম শেষ পর্যায়ে এসে সে কিছু পাবে, আর জলীয় বাষ্প পাবে না, তাই বৃষ্টিপাতের পরিমাণও একদম কমে যাবে। সেই কারণে থর মরুভূমি তৈরি হয়েছে। ব্যাস দেখো কতগুলো ইনফরমেশন এখানে অ্যাকুয়ার করতে পেরেছি, কতগুলো ইনফরমেশন, একের পর ইনফরমেশন। তাহলে এগুলো সব মনে রাখতে হবে, খুব ভালো করে মনে রাখতে হবে, এগুলো সব দেওয়া আছে। এরপরে দেখো প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু জিনিসটা কি? প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু বা রিট্রিটিং মনসুনটা কি? আমি যদি দেখি কোন সময়টাতে, ইন দা সময় হচ্ছে যে আমাদের উইন্টার, উইন্টারের সময়ে দেখা গেল কি না, আমাদের আস্তে আস্তে করে অক্টোবর নভেম্বর মাস আসতে শুরু করেছে। আমরা জানি আমাদের পৃথিবী এরকম করে থাকলে, এরকম করে আছে, এখানে সূর্য যদি থাকে, সূর্য সরাসরি তখন কি করবে, উত্তর গোলার্ধে আহ, ছেড়ে দক্ষিণ গোলার্ধে এসে লম্বাভাবে কিরণ দেবে। তাহলে উত্তর গোলার্ধে তখন তীব্রভাবে পড়েছে, সেই কারণে উত্তর গোলার্ধে আমাদের আস্তে আস্তে করে ঠান্ডা পড়তে শুরু করে। তাহলে যেহেতু ঠান্ডা পড়তে শুরু করলো, ভারতে তখন কি হবে, টেম্পারেচার কমে গেল। টেম্পারেচার কমে যাওয়া মানে সেখানে কি হবে, হাই প্রেসার তৈরি হবে। এইসব জায়গাতে তখন হাই প্রেসার তৈরি হবে, আর এদিকে লো প্রেসার, এদিকে লো প্রেসার। এইবার কি হবে না, আমাদের করিওলিস ফোর্সের অনুযায়ী বা ফেরেলের সূত্র অনুযায়ী বাতাসটা উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হবে এরকম করে। এবার প্রশ্ন আসতেই পারে সোজাসুজি কেন হয়নি, তার কারণ হচ্ছে যে আমরা জানি ফেরেলের সূত্র অনুযায়ী যখন বাতাস প্রবাহিত হয় তখন উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে প্রবাহিত হয়, উত্তর গোলার্ধে ডান দিকে বেগে প্রবাহিত হবে। তখন প্রবাহিত হচ্ছে কোন দিকে, এরকম ডান দিকে বেগে প্রবাহিত হচ্ছে, এই হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে বাতাস প্রবাহিত হচ্ছে। এই যে বাতাসটা প্রবাহিত হচ্ছে এটাকে বলা হয় নর্থ ইস্ট মনসুন, নর্থ ইস্ট মনসুন বা উত্তর পূর্ব মৌসুমী বায়ু। আর এই উত্তর পূর্ব মৌসুমী বায়ু যেটাকে আমরা উত্তরে বায়ু বলি, বলি না শীতকালে উত্তর বায়ু প্রবাহিত হচ্ছে, উত্তর বায়ু বইছে, যেই কারণে আমাদের তোমার হচ্ছে যে সমস্যা হয়, স্কিনের সমস্যা হয়, শুষ্ক হয়ে যায়, ড্রাই স্কিন হয়ে যায়। এগুলো কি জলীয় বাষ্পের অভাব, জলীয় বাষ্প থাকলে তবেই তো ময়েশ্চার পাবে, মানে ময়েশ্চার তৈরি হবে। তাহলে এখানে ময়েশ্চার যদি না থাকে ড্রাই হয়ে যাবে। তাহলে ড্রাই বাতাস বা উত্তর বাতাস যেটা প্রবাহিত হয় সেখানে জলীয় বাষ্প মিনিমাম। কেন মিনিমাম? তার কারণে এখানে দেখো কোন রকম কোন জলভাগ আছে, জল যদি না থাকে সে জলীয় বাষ্প সংগ্রহ করবে না, জল সংগ্রহ করবে কোথা থেকে, পারবে না। সেই কারণে এই নর্থ ইস্ট মনসুনের কারণে মাত্র 2% বৃষ্টিপাত হয়। তাহলে এটা তো না হয় বললেন স্যার যে নর্থ ইস্ট মনসুন। তাহলে এই রিট্রিটিং মনসুন বা প্রত্যাবর্তনকারী মনসুনটা আবার, হ্যাঁ এটা একটা ব্যাপার আছে। প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু এটা নান আদার দেন সাউথ ওয়েস্ট মনসুন। সাউথ ওয়েস্ট মনসুন কেন বললাম, যে বাতাসটা এর আগে দেখলাম এরকম করে প্রবাহিত হচ্ছে আস্তে আস্তে করে দক্ষিণ পশ্চিম দিক থেকে, এই বাতাসটাকে কি করবে, এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আছে, এই সাউথ ওয়েস্ট মনসুনটাকে কি করবে, আমাদের এই যে নর্থ ইস্ট মনসুন সে ঠেলে বাইরের দিকে বের করবে। কেন? এই আস্তে আস্তে করে স্ট্রং হচ্ছে না, আর ততক্ষণে সাউথ ওয়েস্ট মনসুন অনেক বেশি উইক হয়ে গেছে। তাহলে এই যখন বাতাসটা উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছে তখন সাউথ ওয়েস্ট মনসুন সে যে পথে গেছিল সে সেই পথেই আবার বাইরের দিকে বেরিয়ে আসবে। যখন বেরিয়ে আসে তখন তাকে বলা হয় রিট্রিটিং মনসুন বা প্রত্যাবর্তনকারী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। প্রত্যাবর্তনকারী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন প্রবাহিত হয় তখন একটা জায়গাতে একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, যে তখন প্রবাহিত হয় তখন এখানে ভারতে বৃষ্টিপাত হয় না। শীতকালে কি বৃষ্টিপাত দেখি? হয় না। তো তার কারণ কি, জলীয় বাষ্প নেই। মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে কিন্তু জলীয় বাষ্পের অভাবের জন্য হয় না। কিন্তু কিন্তু এই যে স্ট্রিমটা তুমি দেখতে পেলে, যে স্ট্রিমটা এইভাবে প্রবাহিত হচ্ছে, সে তো এখানে বে অফ বেঙ্গল থেকে জলীয় বাষ্প সংগ্রহ করতে পারে, অবভিয়াসলি পারে। তাহলে এখানে করমন্ডল কোস্ট বা তামিলনাড়ুর এই যে কোস্টটা আছে সে কি এখানে বৃষ্টিপাত ঘটাতে পারে না? হ্যাঁ। তাহলে আমরা বলতে পারি, পরীক্ষাতে কোশ্চেনও আসে যে নভেম্বর ডিসেম্বর মাসে ভারতের কোথায় গিয়ে বৃষ্টিপাত হয়, কোথায় না আমাদের করমন্ডল উপকূলে বা তামিলনাড়ুর কোস্টাল রিজিয়ানে। তাহলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কোথায়, সেটাও করমন্ডল উপকূলে। শীতকালীন বৃষ্টিপাত নভেম্বর ডিসেম্বর মাসে কোথায় হবে, সেটাও করমন্ডল উপকূলে। এটা সরাসরি পরীক্ষাতে কোশ্চেন আসে। এইটা হচ্ছে রিট্রিটিং সাউথ ওয়েস্ট মনসুন, খুব ভালো করে মনে রাখতে হবে। হয়েছে? আচ্ছা, এইগুলো আমাদের মনসুন সম্পর্কে জানতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু এখানটাতে একটু ক্লিয়ার করে দিই তোমাদের। তুমি যদি দেখো তাহলে দেখবে
আমাদের একটা কনসেপ্ট আছে যেটা আমরা আমরা জানি যে পশ্চিমী ঝঞ্ঝা বলে একটা কনসেপ্ট ছিল, পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝাটা কি? বা অনেক সময় পরীক্ষাতে কোশ্চেন আসে যে তোমার হচ্ছে শীতকালীন বর্ষা বর্ষা আমরা উত্তরের কোন জেলাতে দেখতে, কোন রাজ্যে দেখতে পাবো? সরাসরি পাঞ্জাব, হরিয়ানা বা দিল্লিতে বলি আমরা। দিল্লিতে, পাঞ্জাবে, হরিয়ানাতে এই শীতকালীন যে রবি ক্রপ হয়, হুইট বা তোমার হচ্ছে গম চাষ হয়, এই গম চাষের জন্য এই বর্ষাটা বা এই বৃষ্টিটা আমাদের খুব উপযোগী হয়। আমরা জানি তো আমাদের শীতকালে তো বৃষ্টিপাত হয় না, কিন্তু এই পাঞ্জাব, দিল্লি রিজিয়ানে, এখানে হরিয়ানা রিজিয়ানে এখানে বৃষ্টিপাত হয়। কেন? তার কারণ এই যে আরো পেছনের দিকে, এই দিকটাতে আরো অনেকটা পেছনের দিকে গেলে সেখানে আছে মেডিটেরিয়ান সি, ভূমধ্যসাগর। এই ভূমধ্যসাগর থেকে যখন জল উপরের দিকে ওঠে, মূলত তোমার হচ্ছে যে দিনের বেলা যখন উপরের দিকে অ্যাসেন্ড করে, তখন এই জায়গা থেকে এই জলীয় বাষ্পপূর্ণ বায়ুকে কে নিয়ে আসে জানো? এর আগে আমরা পড়েছিলাম সাবট্রপিক্যাল জেট স্ট্রিম। এই সাবট্রপিক্যাল জেট স্ট্রিম এই বাতাসটাকে, এই জলীয় বাষ্পপূর্ণ বাতাসটাকে ভূমধ্যসাগর থেকে নিয়ে আসে। নিয়ে এসে যখন যাচ্ছে উপরের দিক দিয়ে, তখন তার একটা স্ট্রিম সরাসরি পাঞ্জাবের দিকে প্রবেশ করে। এই পাঞ্জাবের দিকে যখন প্রবেশ করছে, তখন ওই জলীয় পূর্ণ বাতাসের জন্য আমাদের পশ্চিমের ওই উত্তর পশ্চিম দিকে যে রাজ্যগুলো আছে, আমাদের হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, এইসব জায়গাতে বৃষ্টিপাত হয়। কোন সময়টাতে? ওই শীতকালের সময়টাতে। তাহলে ওই শীতকালীন সময়ে আমাদের পশ্চিম দিক থেকে আসা আমাদের পশ্চিমী জেট স্ট্রিম যেটা, সেটা জলীয় বাষ্পপূর্ণ বাতাসটাকে নিয়ে এসে যে বৃষ্টিপাত ঘটাচ্ছে, সেটাকে বলা হয় পশ্চিমী ঝঞ্ঝা। সেটাকে বলবো আমরা পশ্চিমী ঝঞ্ঝা। ঠিক আছে, এইটা আমাদের পশ্চিমী ঝঞ্ঝা সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। এইবার আসি আমাদের পরের যে জিনিসটা, সেটা হচ্ছে তোমাদের জন্য কিছু কোশ্চেন আমি রেখেছি। এতক্ষণ পড়ালাম তো আমার সাকসেসটা কি? স্বাভাবিক থাকবেই তো, আমি তোমাদের থেকে কিছু এক্সপেকটেশন রাখবো, তুমি বলবে আমাকে অ্যান্সার গুলো কি হয়েছে কি না হয়েছে। চলো, আমি সকলের জন্য তোমাদের কোশ্চেনটা রেখেছি, তোমরা তোমাদের মতো করে কমেন্টে আমাকে অ্যান্সারটা জানাও। আমি দেখে নিচ্ছি সেখানে কে সঠিক উত্তর দিল আর কে দিল না। দিলে আছে কি কোশ্চেনটা? ভারতের কোন অংশে দক্ষিণ পশ্চিম এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ু উভয় থেকেই বৃষ্টিপাত হয়? চলো দেখি কি আছে। দক্ষিণ পশ্চিম এবং উত্তর পূর্ব দুটো থেকেই উভয় থেকেই বৃষ্টিপাত হয়। দেখি কি আছে। বাহ, অঞ্জয় বলেছে, রিনা বলেছে এ, জ্যোৎস্না বলেছে এ। একদম ভেরি গুড। ম্যাক্সিমামই বলেছে তামিলনাড়ু। এক্সেলেন্ট অ্যান্সার হয়েছে, প্রত্যেকে সঠিক অ্যান্সার দিয়েছে, প্রত্যেকে সঠিক অ্যান্সার দিয়েছে। এক্সেলেন্ট, তাহলে ভালো বোঝা গেছে, দেখেছো? তাহলে প্রথম অ্যান্সার যেটা, সেটা হচ্ছে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হয়েছে, অপশন এ হেয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। তারপরেরটা দেখি চলো। গ্রীষ্মকালে কোন অঞ্চলে প্রথম বর্ষা আসে? গ্রীষ্মকালে কোন অঞ্চলে সবার প্রথম বর্ষা আসে? হিমালয়, পশ্চিম ঘাট, পূর্ব ঘাট, গাঙ্গেয় সমভূমি। চলো দেখি কি আছে, কোনটা হবে, কে অ্যান্সার দিতে পারে দেখি। চলো দেখি, চলো কে দিতে পারে অ্যান্সার। আচ্ছা, আরেকবার দেখাচ্ছি আমি। দেখো কি আছে, গ্রীষ্মকালে কোন অঞ্চলে প্রথম বর্ষা আসে? অপশন এ হিমালয়, অপশন বি পশ্চিম ঘাট, অপশন সি পূর্ব ঘাট, এন্ড অপশন ডি হেয়ার ইজ দ্য গ্যাঞ্জেটিক প্লেন বা গাঙ্গেয় সমভূমি। দেখি কে দিতে দিতে পারে অ্যান্সার, দেখি বলো। অপশন বি। হ্যাঁ, ভেরি গুড। বাসন্তী বলেছে অপশন বি। সুচিস্মিতা একদম ভেরি গুড, সবাই কারেক্ট অ্যান্সার। বিক্রম বলেছে অপশন বি, হেয়ার ইজ দ্য অপশন বি কারেক্ট অ্যান্সার। এক্সেলেন্ট অ্যান্সার হয়েছে সাগর, অপশন বি। একদম সবাই কিন্তু ভালো অ্যান্সার দিয়েছে, একদম। তাহলে হেয়ার অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পশ্চিম ঘাট পর্বতমালা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি একটু আগে দেখিয়েছিলাম তোমাদের। এরপরে কি আছে চলো দেখি। রাজস্থানে বৃষ্টিপাতের অভাবের কারণ হলো, রাজস্থানে বৃষ্টিপাতের অভাবের কারণ হলো, অপশন এ তে আছে বর্ষা এই অঞ্চলে পৌঁছাতে ব্যর্থ হয়। অপশন বি আছে এটি খুব গরম। অপশন সি জলের কোনো সরবরাহ নেই এবং এর ফলে বাতাস শুষ্ক থাকে। অপশন ডি বলেছে প্রয়োজনীয় উত্থানকে ঠান্ডা করার জন্য বাতাস কোনো বাধা অতিক্রম করে না। আবার বলছি, বর্ষা এই অঞ্চলে পৌঁছাতে ব্যর্থ হয়, এটি খুব গরম। অপশন সি জলের কোনো সরবরাহ নেই, ফলে শুষ্ক। আরেকটা ডি হচ্ছে প্রয়োজনীয় উত্থানকে ঠান্ডা করার জন্য বাতাস কোনো বাধা অতিক্রম করে না। হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার? অপশন ডি। বাহ, অভিজিৎ অপশন এ ইজ নট কারেক্ট অ্যান্সার। সুস্মিতা অপশন সি ইজ নট কারেক্ট অ্যান্সার, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি বর্ষা বলেছে, হ্যাঁ
আচ্ছা, কেউ একটা কিছু লিখেছিল আমি দেখলাম না। তোমাদের যত ক্লিয়ার তোমার ডাউট থাকবে সব ক্লিয়ার করে দেবো একদম। সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়েছে, এক্সেলেন্ট অ্যান্সার হয়েছে, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে হিয়ার অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এক্সেলেন্ট অ্যান্সার হয়েছে। তারপরে কি আছে, নাম্বার 4, দক্ষিণ পশ্চিম আমাদের ভারতের দক্ষিণ উপদ্বীপে গ্রীষ্ম এবং শীতের মধ্যে তাপমাত্রার চরমতা বেশ কম থাকে। ভারতের দক্ষিণ উপদ্বীপে গ্রীষ্ম এবং শীতের মধ্যে তাপমাত্রার চরমতা কম থাকে কেন? তার কারণ কি? সংলগ্ন সমুদ্রগুলি তাপমাত্রাকে মাঝারি করে তোলে, আকাশ সাধারণত মেঘলা থাকে, সূর্যের রশ্মি সারা বছর প্রায় উলম্ব থাকে, সারা বছর ধীরে ধীরে বা ধীরে তীব্র বাতাস প্রবাহিত হয়। ভালো করে বোঝো, আমি তোমাদের জন্য একটুখানি রাখছি আমাদের অপশন গুলো। কি আছে? ভারতের দক্ষিণের দিকে রাজ্যগুলিতে শীত গ্রীষ্মের মধ্যে তাপমাত্রার পার্থক্য কম থাকে, মানে শীত গ্রীষ্মের মধ্যে চরমতা কম থাকে কেন? সমুদ্রগুলো তাপমাত্রাকে মাঝারি করে তোলে, আকাশ সাধারণত মেঘলা থাকে, সূর্যের রশ্মি সারা বছর প্রায় উলম্ব থাকে, সারা বছর ধরে তীব্র বাতাস প্রবাহিত হয়। চলো কি হবে? হ্যাঁ, জ্যোৎস্না বর্ষা, একদম ভেরি গুড রোহিত, একদম অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েনা বলেছে একদম এক্সেলেন্ট অ্যান্সার হয়েছে। বিক্রম অপশন এ, সাগর অপশন এ, এক্সেলেন্ট অ্যান্সার হয়েছে, দারুণ অ্যান্সার হয়েছে, ভেরি গুড, আই এম ভেরি হ্যাপি। চলো তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি একটু আগেই বলেছিলাম তোমাদের যে আমাদের ক্লাইমেটিক কন্ডিশন বা ক্লাইমেটিক ফ্যাক্টর গুলো যেগুলো, তাতে ওই ডিস্টেন্স ফ্রম দ্য সি বলেছিলাম, সমুদ্র থেকে দূরত্ব, সেখানে দেখেছিলাম আমাদের সমুদ্রের কাছাকাছি অঞ্চলগুলো সেখানে মডারেট ক্লাইমেট দেখতে পাবো, আর সমুদ্র থেকে দূরে গেলে এক্সট্রিম ক্লাইমেট। এরপরে আছে নাম্বার 5, স্বল্পমেয়াদী জলবায়ু পূর্বাভাসের জন্য গত দশকে শনাক্ত হওয়া নিম্নলিখিত কোন ঘটনাটি উপমহাদেশে মাঝে মাঝে দুর্বল মৌসুমী বৃষ্টিপাতের সাথে সম্পর্কিত? ভারতীয় উপমহাদেশে মাঝে মাঝে দুর্বল মৌসুমী বৃষ্টিপাতের সঙ্গে সম্পর্কিত কেন? তার কারণ কি? লা নিনা, জেট স্ট্রিমের গতিবিধি, এল নিনো, দক্ষিণ দোলন মানে সাউদার্ন অসিলেশন বলে, এবং বিশ্বব্যাপী গ্রিন হাউস প্রভাব। তাহলে বৃষ্টিপাতের অভাব দেখা যায় কোনটার জন্য? এ লা নিনা, বি জেট স্ট্রিম, সি এল নিনো, এবং ডি গ্রিন হাউস এফেক্ট। দেখি কে বলতে পারে। জ্যোৎস্না অপশন সি, বিক্রম অপশন সি, অনুশ্রী একদম অপশন সি হেয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার, একদম এক্সিলেন্ট অ্যান্সার হয়েছে অপশন হেয়ার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সবাই ঠিক বলেছে, দারুণ অ্যান্সার হয়েছে, ঠিক আছে, বেশ, ভেরি ইমপ্রেসিভ, ভেরি মাচ ইমপ্রেসিভ। চলো, সবাই কিন্তু ভালো পড়াশোনা শুনেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই ভালো শুনেছে। এইভাবে আমাদের আহ একদম তোমার হচ্ছে ধৈর্য ধরে পড়াশোনা করতে হবে, তাহলে দেখবে কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। আমি একটা জিনিস বলি, সকলকে বলে রাখি, একদম শেষবারের মতো তোমাদের ক্লাস কিছুক্ষণের মধ্যে আমি শেষ করব, তার আগে একটা জিনিস বলে রাখি, আমি অনেক কিছু বলেছি, তার মধ্যে একটা জিনিস নিজেদের কিন্তু স্পষ্ট করে বুঝে নিতে হবে, তোমার ব্যর্থতার জন্য কেউ দায়ভার নেবে না, এবং তোমার সফলতার পেছনেও কাউকে তোমাকে ক্রেডিট দিতে হবে না, তোমার ক্রেডিটও কাউকে কাউকে দিতে হবে না, তোমার ব্যর্থতাতেও কিন্তু কেউ ভাগিদার হবে না। তাই একদম আদা জল খেয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত লেগে পড়তে হবে। লোকে বলে যে ঠিক আছে, সময় ঠিক আসবে, সময় ভালো আসবে, সময় একটা সময় ঠিক সব ঠিক হয়ে যাবে। এটা এটা না, তোমার হচ্ছে যে মুমূর্ষু ব্যক্তিকে না সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছু না। সময় একদিন হবে, সব ঠিক হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে, সব ভালো হবে, কিচ্ছু ভালো হবে না। সময় তাদেরই ভালো হবে যারা পরিশ্রমী হবে, যারা পরিশ্রম করতে ভয় পায় না, তাদের কাছে সময়ের গুরুত্ব আছে, সময় তাদেরকে দুহাত ভরে দেবে। কেউ যদি পরিশ্রমী না হয়, কেউ যদি শুয়ে বসে কাটায়, সময় কোনোদিন তার ভালো আসবে না। এটা বাস্তব কথা ভাই, বুঝে নাও এখন থেকে। এতটুকু সময় নষ্ট করার মতো সময় আমাদের নেই। সময়ের গুরুত্ব দিতে হবে, সময়কে যথেষ্ট ইম্পর্টেন্স দিতে হবে। সময়কে যদি অবহেলা করো, সময় যে কোন দিক থেকে রিভেঞ্জ নেবে না বুঝতে পারবে না। সেই দিনটা যেন না আসে। নিজেকে মোটিভেট করো, কারোর দ্বারা মোটিভেট হতে হবে না, তোমাকে মোটিভেট করবে তোমার সার্কামস্ট্যান্সেস, তোমার বর্তমান পরিস্থিতি। পার্সটা খুলে দেখবে যখন টাকা থাকবে না, সেটা তোমাকে মোটিভেট করবে। পাড়ার কাকু কাকিমা কি বলেছে সেটা তোমাকে মোটিভেট করবে। কেউ কোনো টিচার, কোনো মোটিভেটার তোমাকে মোটিভেট করবে, তোমার বর্তমান পরিস্থিতি তোমাকে মোটিভেট করবে। যদি মনে হয় পড়তে অসুবিধা হচ্ছে, 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 10 ঘন্টা পড়তে অসুবিধা হচ্ছে, পড়তে তো হবেই ভাই, পড়তে হবে, দিনে 6 থেকে 8 ঘন্টা পড়তে হবে।
সে তুমি খারাপ ভাবো ভালো ভাবো। যদি চাকরি পেতে হয়, যদি পরিশ্রমী নিজেকে মনে করো, তাহলে পরিশ্রম করো। 8 ঘন্টা পড়তে অসুবিধা হচ্ছে, 6 ঘন্টা পড়তে অসুবিধা হচ্ছে, তুমি কোনোদিন 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা চাকরি করে দেখাও, তখন মনে হবে না পড়াটা ঠিক ছিল। ঘরে বসে তো পড়তে হয়। যারা শুয়ে বসে কাটায়, যারা, তোমার তাদের কথা ছেড়ে দাও। যারা মুটে মজুরের কাজ করে, যারা ঝোড়া কোদাল নিয়ে ঘুরতে যায় মানে কি, কাজ করতে যায়, তাদেরকে জিজ্ঞেস করবে কষ্ট কাকে বলে। ঘরে বসে 8 ঘন্টা পড়তে হবে, এর মতো সহজ উপায় আর কিছু নেই। এবার যদি কোনো সময় গিয়ে মোটিভেশন না কাজ করে, যদি ডিমোটিভেট লাগে, তখন ওই যে বললাম, নিজের কাছে নিজের বর্তমান ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা দেখবে, তুমি কি আগে ছিলে এখন কি হয়েছে সেটা দেখবে, দেখবে মোটিভেশন পেয়ে যাবে। কাউকে গুরুত্ব দিতে হবে না, কাউকে ভাগিদারি করতে হবে না। নিজেকে মনে করো ইউ আর এ লায়ন, এখন থেকে তুমি সিংহ। রাজার মতো আসতে হবে, রাজার মতো পড়তে হবে, রাজার মতো ফিউচার সিকিউর করতে হবে। ঠিক আছে? এর পরে পরে আরো অনেক কথা হবে, আরো অনেক আলাপ আলোচনা হবে। এখান পর্যন্ত আপাতত, পরে গিয়ে আবার তোমার হচ্ছে যে তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে। গুড নাইট সবাইকে। পরে আবার কথা হচ্ছে। স্যার যদি থাকেন, স্যার আসতে পারেন আপনি। হ্যাঁ, স্যার কি আছেন? হ্যাঁ স্যার, হয়ে গেছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। ওকে, ওকে, থ্যাংক ইউ ওকে স্যার, স্যার, থ্যাংক ঠিক করছি, আমি পাঠিয়ে দিচ্ছি আপনাকে। ওকে স্যার। একটা মিনিট জাস্ট আমাকে টাইম দাও। আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে। সেকেন্ড পেজে কোড রয়েছে আমাদের। একটা মিনিট জাস্ট। একটা মিনিট জাস্ট আমাকে টাইম দাও। তোমাদের গ্রুপটা একটু ওপেন করে দিলাম, যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো। গ্রুপটা দেখো ওপেন আছে, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আবার বলছি 2 মিনিট সময় নেবো ম্যাক্সিমাম, তার বেশি সময় নেবো না একদমই, মাত্র 2 মিনিট সময় নেবো। আমি বলবো সবার ফিডব্যাক শেয়ার করার দরকার নেই, যদি একটা দুটো সেন্টেন্সে পারো তাহলে একটু ফিডব্যাক শেয়ার করো। এক্সেলেন্ট, গুড, ভেরি গুড এরকম টাইপের কোনো কিছু না লিখলেও চলবে। এগুলো অ্যাটলিস্ট যদি একটা দুটো সেন্টেন্সে যদি ফিডব্যাক শেয়ার করতে পারো, মানে এমনি যদি লিখতে হয় এরকম ভাবে লেখার দরকার নেই, তুমি ফিল করতে পারো। কারণ 1.5 ঘন্টা স্যার তোমাদের সাথে সময় কাটিয়েছে, তো সেই জায়গা থেকে যদি কোনো ফিলিংস আসে সেটা যদি ফিল করতে পারো তাহলে লেখো, আদারওয়াইজ লেখার দরকার নেই। আমি বারণ করে দেবো, একটু যদি একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো। এবার বলার পরে ওকে স্যার করে যাচ্ছে, কি বলবো আর। একটু যদি একটা দুটো সেন্টেন্স তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো। যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো।
মোটামুটি 1 মিনিট হয়ে গেছে, আমি 1 মিনিটের মধ্যে গ্রুপটা বন্ধ করে দেবো। একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করি। আবারও বলছি, এইভাবে যদি ক্লাস হয়, এইভাবে যদি তুমি তোমার পারফরমেন্স রাখতে পারো, এবং যেটা একদম প্রথম দিন বলেছিলাম যে আজকে যে টপিকটা বলেছে স্যার, এটাকে তুমি তোমার মতো করে লেখো। দেন যদি মনে হচ্ছে রেকর্ড ক্লাস দেখার দরকার আছে দেখো, স্টাডি মেটেরিয়াল যেটা তোমার কাছে যাচ্ছে সেটা পড়ো, বাড়িতে তোমার কাছে একটা বই রয়েছে সেই বইটা পড়ো, এগেইন উইদিন এ উইক আবার লেখো। আমি এই কথাগুলো বারবার বলেছিলাম, সম্ভবত আমি জানি না এখানে কেউ ছিলে কিনা। তো শোনা না শোনা, মেনে চলা না চলা তোমার দায়িত্ব, কারণ তোমার ডেস্টিনি অলরেডি ঠিক হয়ে গেছে তাহলে। এই আর কি। চলো, আমি গ্রুপটা বন্ধ করে দিলাম তাহলে। থ্যাংক ইউ সবাইকে যারা ফিডব্যাক শেয়ার করলে, অসংখ্য ধন্যবাদ, আন্তরিকভাবে কৃতজ্ঞ। যারা ফিডব্যাক শেয়ার করলে না তাদের জন্য অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার না করার জন্য। গ্রুপে চলে গেলাম, এতে চলে গেলাম যে শুধুমাত্র টাইপ করে পাঠাবে, যেটা রিপিটেডলি রেগুলার বলা হয়। কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। আবারও বলছি, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, তাহলে কিন্তু তোমার কাছে কোনো কিছু যাবে না। এটা মাথায় রাখবে, কোনো কিছু তোমার কাছে যাবে না যদি তুমি স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাও। কোনো ইমেজ পাঠাবে না। আমি এটা বলার পরও দেখছি এখনো দু একজন, মানে গতকালও পাঠিয়েছে যে স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিচ্ছি, তাদের কাছে কিন্তু যাবে না। ম্যানুয়ালি আমি চেক করবো, কিন্তু পাঠাতে পারবো না। আমি পাঠাবো না বলতে পারবো, তুমি যে কোনো ফরম্যাটে আমার কথাটাকে নিতে পারো। তোমাকে শুধুমাত্র এই ফরম্যাটের মাধ্যমে যেভাবে বলছি সেইভাবে তোমাকে পাঠাতে হবে। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে। নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বার, আমি নাম্বারটা দেখিয়ে দিচ্ছি। নিচে কোন মোবাইল নাম্বার বা কি তোমার কোড। আর এটা মাথায় রেখো, আগামীকাল রাত 8টা থেকে ইংলিশ ক্লাস রয়েছে। অর্থাৎ তুমি যদি এন্টায়ার ডব্লিউবিসিএস দেখো, তাহলে 1 নম্বর জায়গা সব থেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট। কারণ ইংলিশে সব থেকে বেশি মার্কস থাকে, কোন একটা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট সব থেকে বেশি মার্কস থাকে। আমি আগের দিনও বলেছিলাম, সায়েন্স প্রিলিতে 200, মেইনসে প্রিলিতে 25, মেইনসে 200, 225। ইংলিশও তাই, প্রিলিতে 25, মেইনসে 200। কিন্তু সায়েন্স বললে শুধুমাত্র কোন একটা সাবজেক্ট বোঝায় না, কিন্তু ইন্ডিভিজুয়াল সাবজেক্ট ইংলিশ, যার মধ্যে 225 নম্বর রয়েছে। হিস্ট্রি আমি বলেছিলাম যে প্রিলিমিনারি 50, কিন্তু মেইনসে গিয়ে কিন্তু 100, অর্থাৎ টোটাল 150 নম্বর। এখানে আরেকটা বড় কারণ, ইংলিশ ভয় পায় না, ইনক্লুডিং আমি, এরকম খুঁজে পাওয়া বিরল। মানে এরকম নয় যে তুমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছো তার মানে তুমি ইংলিশ সব জানো। ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করা আর ইংলিশ গ্রামার জানা দুটো আলাদা। আমরা তো বাংলা ভাষায় কথা বলি, তার মানে কি আমি বাংলা গ্রামার সব জানি? তুমি বাংলা গ্রামার সব জানো? একদম না। তাই মাথায় রেখে দিও, ইংলিশ মিডিয়ামে পড়া বা ইংলিশে কথা বলার, ইংলিশ গ্রামার জানা, দুটোর মধ্যে পার্থক্য আছে। সাথে আগামীকাল ডেসক্রিপটিভ পার্টটা পুরোপুরি কভার করা হবে, পুরোপুরি। অর্থাৎ তুমি যদি ডব্লিউবিসিএস থেকে মূল ফোকাস করো, তাহলে তোমার মিসলেনিয়াস, ক্লার্কশিপ এই ধরনের পরীক্ষাগুলোর আলাদা করে মেইনস দেখার দরকার পড়বে না, আলাদা করে কোনো কিছু দেখার দরকার পড়বে না। ডব্লিউবিসিএস এ যা যা রয়েছে পুরোটাই ওর মধ্যে রয়েছে, বরং এতটা নেই, কোনো কোনো এক্সামে এতটা নেই, যেমন ক্লার্কশিপ অনেক কম রয়েছে। তো আবারও বলবো যে ক্লাসটা মন দিয়ে করো। আগামীকাল যেটা হবে আমি তোমাকে বলে রাখি, একদম শুরুতে সিলেবাসটা তোমাকে ভালো করে বুঝিয়ে দেবেন কি রয়েছে, বোথ অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ। দ্বিতীয় পার্ট যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে এই যে 25 নম্বরের প্রিলিমিনারি, যেখানে তোমার 25টা এমসিকিউ কোশ্চেন থাকছে, সেগুলো কোথা থেকে আসছে, অ্যানালিসিস। মানে তোমাকে অন্তত 15 বছরের কোশ্চেনের অ্যানালিসিস ধরে দেখবেন, অন্তত 15 বছর, যে কি ট্রেন্ড রয়েছে তোমার এই ডব্লিউবিসিএস এর ইতিহাসে, কিভাবে কোশ্চেন গুলো হচ্ছে, যে পার্টস অফ স্পিচ থেকে কতগুলো কোশ্চেন আসছে, তোমার টেন্স থেকে কতগুলো আসছে, আর্টিকেল থেকে কতগুলো, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, বা ভোকাবুলারি বললে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব, ইডিয়ামস, কোথা থেকে কতগুলো কি কোশ্চেন আসছে, পুরো ডিটেলসে তোমার কাছে একটা
আইডিয়া চলে আসবে যে কি হতে পারে, কোথায় কেমন কি হতে পারে। এছাড়া বাইরে মানে এই যা যা বললাম এর বাইরে কিছু কোশ্চেন আছে, কিছু ফরেন ওয়ার্ড দিয়ে কোশ্চেন করে, কিছু কারেন্ট ওয়ার্ড দিয়ে কোশ্চেন করে, এমন কিছু ওয়ার্ড যেগুলো রিসেন্ট টাইম ইউজ হচ্ছে, যেগুলো আগামীকাল দেখাবে স্যার। আমি যদি ইংলিশের ফ্যাকাল্টি নই, তো আগামীকাল ক্লাস করলে এই জায়গাগুলো বুঝতে পারবে। এবং ডেসক্রিপটিভটাও তোমাদের সাথে ডিটেলসে ডিসকাস করবেন। এবং একদম শেষে কিছু এমসিকিউ কোশ্চেন, যে ডব্লিউবিসিএস এর প্রিলিমিনারি অন্তত দুটো ইয়ার 25-50টা কোশ্চেন ডিসকাস করে দিলেন, যে কি হচ্ছে, কেমন ভাবে হচ্ছে, এই যা যা বললাম সেগুলো দেখো মিলছে কিনা, এই ব্যাপারটা। শুধু আগামীকাল এই 3টে পার্ট থাকবে। আবার বলছি, প্রথমে সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, দ্বিতীয় পার্ট বললাম অ্যানালিসিস, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। আবারও বলছি, এই জায়গাটা তুমি কিন্তু অন্য কোথাও সেই অর্থে এট এ টাইম এক জায়গায় পাবে না। তৃতীয় যেটা বললাম, যে অবশ্যই কিছু এমসিকিউ কোশ্চেন মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন স্যার ডিসকাস করবেন আগামীকাল ক্লাসে। এরকম ভাবে না যে আগামীকাল একটা কোনো চ্যাপ্টার শুরু হবে বা আগামীকাল ক্লাস করলে তুমি ইংলিশে পণ্ডিত হয়ে যাবে, এরকমটা কিন্তু আশা করবে না, অত ক্ষমতা নেই আমাদের। তো যাই হোক, আমি কোডে চলে গেলাম। কোড হচ্ছে এটা স্মার্ট হার্ডওয়ার্ক। আমি প্রতিদিন তোমাদের থেকে এগুলোকে লিখিয়ে নিচ্ছি, যেটা হাইলাইট করা হচ্ছে এটা হচ্ছে কোড। প্রথম দিন কি বলেছিলাম, ডব্লিউবিসিএস মাই ড্রিম, মনে হয় তারপরে আর একবারের জন্য লেখনি, যেটা তোমার রিপিটেডলি রেগুলার লেখা উচিত, বলা উচিত। আই এম দ্য বেস্ট, বোধহয় তারপরে আর কোনোদিন বলনি, লেখনি। নিজেকে যদি বেস্ট না বলতে পারো, নিজের বেস্ট ভেতর থেকে বেরোবে না। আজকে বলছি স্মার্ট হার্ডওয়ার্ক, যেটা তোমাকে সব থেকে ফাস্ট পাল্টাতে পারে। এত দ্রুত তোমার মধ্যে পরিবর্তন আসবে যে তুমি বুঝতেও পারবে না। এই স্মার্টনেস, তোমার কাজের মধ্যে স্মার্টনেস, সেইগুলো তোমাকে লিখিয়ে নিচ্ছি বারবার, যেটা তোমার বারবার লেখা উচিত, বারবার এগুলোকে লেখা উচিত। নাম্বারটা সেম আছে। গত 2 দিন ধরে যারা পাঠাচ্ছ তাদের জন্য খুবই সহজ, কয়েক সেকেন্ড লাগবে মাত্র। বারবার বলছি, কোনো এক্সট্রা মেসেজ করার দরকার নেই, আমাকে একটু সুযোগ দেবে, তোমাকে মেসেজ করার বা ফোন করার সুযোগ দেবে। কোনো এক্সট্রা মেসেজ করার দরকার নেই, কোড পাঠিয়ে অপেক্ষা করো, ধৈর্য রাখো, আমার পরবর্তী মেসেজের জন্য অপেক্ষা করো, সেই পর্যন্ত আমাকে টাইম দাও। তোমার কাছে সবকিছু পৌঁছে যাবেই, আমি দায়বদ্ধ তোমার কাছে। বারবার বলছি, আমি দায়বদ্ধ এটার জন্য। এটাকে কোনো রকম এক্সট্রা কোনো মেসেজ করার দরকার নেই, কোনো রকম মনে করানোর কোনো দরকার নেই, সবকিছু তোমার কাছে পৌঁছে যাবে। সৌমিত্র ঘোষ, পেয়ে গেছো তো ভাই? তাড়াতাড়ি হয়ে গেছে মোটামুটি, আশা করি অসুবিধা নেই আর। লাইভটা যদি খুব তাড়াতাড়ি শেষ না হয়ে যায়। সৌমিত্র ঘোষ, কথাগুলো উঠতে লাগছে না স্যার, একটু তাড়াতাড়ি শর্টকাট এবং শর্টকাটে কমপ্লিট করুন, জানি। ভাই তেতো লাগলে মিষ্টি খেয়ে নিও, আমি তোমার জন্য আলাদা করে স্পেশাল মিষ্টির কথা বলতে পারলাম না। সৌমিত্র ঘোষ, চলো, দরকার নেই, ঠিক আছে, আমি কোনো কিছুই বলছি না, কোনো কিছুই বলছি না। আমি দেখো, তারপর থেকে গতকাল সে একই গেছে, তার আগে যেভাবে তোমরা করেছিলে, আমি প্রথম দিন যারা ক্লাস করেছিলাম, জানি না এখানে কেউ আছো কিনা, প্রথম দিন ক্লাস করার পর বলেছিলাম আমার আরো 1 ঘন্টা লাগবে, তোমরা যদি আমাকে টাইম দাও তাহলে আমি আস্তে আস্তে আমার এই জায়গাগুলো শেয়ার করবো। 15 মিনিট 20 মিনিট শেয়ার করলে অ্যাটলিস্ট 3-4 দিনে অনেকটা জায়গা হয়ে যেত। কিন্তু তোমরা এত শর্টকাট চাইছো লাইফে, তো ঠিক আছে, মানে এমন নয় যে এগুলো আর শেয়ার করা হবে না। এরপরে আসছে নতুন ব্যাচ, আসছে নতুন ব্যাচে হবে, সবকিছু ইয়ে হবে, অসুবিধা নেই। ঠিক আছে, এগুলো নিয়ে আলাদা করে কথা বলা যাবে, সবার জন্য দরকার নেই। শর্টকাট চাইছো ভাই, লাইফে শর্টকাট বুঝো না। আমি প্রথম দিনও বলেছিলাম, লাইফ হেল হয়ে বেলতলায় চলে যাবে। শর্টকাট কাজে লাগাও ম্যাথ, রিজনিং এ, লাইফে শর্টকাট কাজে লাগিও না, লাইফ হেল হয়ে বেলতলায় চলে যাবে। আমার কথাগুলো আমি জানি না কতটা কেমন লাগছে, আমি কিন্তু এই টোনে এই ফরম্যাটে কথা বলি। আমি এটা বিশ্বাস করি যে আমি এই যে টেবিলের এই প্রান্তে বসে রয়েছি, আমি তোমার বন্ধু নই যে গলায় হাত জড়িয়ে একসঙ্গে কথা বলে, কিরে ভাই, আমি বন্ধু নই। একটা ডেজিগনেশন হায়ারার্কির পার্থক্য আছে, এটা সম্মান করতে শেখো, মানতে শেখো। যদি তোমার লাইফেও কোনো হায়ারার্কি চাই, তোমারও যদি পার্টিকুলার কোনো ডেজিগনেশন চাই, মানতে শেখো ভাই, রেসপেক্ট করতে শেখো।
দেখবে তুমিও পাবে, তোমার দিক থেকেও আসবে। মানতে শেখো, এগুলোকে বুঝতে শেখো। আমি তোমার শত্রু নই, আমি বারবার বলছি, আমি এ দাবি করছি না যে আমি তোমার খুব কাছের, আমি তোমার খুব নিজের, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, একবারের জন্য আমি বলছি না। শুধু আমি এটা বলতে পারি যে আমি তোমার কোনো কিছু ক্ষতি করছি না, আমার দ্বারা তোমার বিন্দু মাত্র ক্ষতি হচ্ছে না। আমি তোমাকে যা যা বলছি তার কোনো কিছু ক্ষতি হচ্ছে না। কোথাও আমি এমন কোনো কিছু বলছি না যে যেখানে কোথাও মনে হচ্ছে যে আমি অয়েলিং করছি, বাটারিং করছি, একটু সুন্দর করে এ করছি, একদম আমি এই বলছি না। আমি একদম বাস্তব কথা বলছি। যে ফরম্যাটে তুমি সম্ভবত এইভাবে শোনোনি, যে ফরম্যাটে সম্ভবত তুমি শোনোনি বা তোমার সাথে এইভাবে কেউ বলেনি, শুনতে শেখো, কান পরিষ্কার করতে শেখো। বাস্তব খুব কঠিন। তুমি যে ট্র্যাকে দৌড়ানোর জন্য তোমার জুতো মোজা পরে নিয়েছো, এবার দৌড়াবো, ওই ট্র্যাকে আমি কয়েকবার দৌড়ে এসেছি বাবা, সোনা, মানিক, ধন, ওই ট্র্যাকে দৌড়ে এসেছি কয়েকবার। বারবার বলছি মানতে শেখো। এই কথাগুলো বুঝতে, মানে বুঝতে যেন লাইফের ওই অপরাহ্ন না চলে আসে, গোধূলি না চলে আসে, লাইফে যেন গোধূলি না চলে আসে। যে যখন গোধূলি চলে আসলো বুঝতে পারলে, বোঝার পর যখন ফিল করলে দেখবে সন্ধে হয়ে গেছে, ব্যাস এবার চলো তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমাতে হবে, টাকা করার সময় চলে এসছে। মানতে শেখো। আমি আবারও বলছি, আমি তোমার একবারের জন্য দাবি করছি না যে আমি তোমার খুব কাছের বা নিজের। হিস্ট্রি ক্লাসের লিঙ্ক দেবেন, খুব শরীর খারাপ ছিল, লিঙ্ক হিস্ট্রি অলরেডি ক্লাস হয়ে গেছে। আমি এটুকু তোমাদেরকে বলে দিই যে যারা কোনো একটা বা দুটো ক্লাস মিস করে গেছো, আবার রিপিট করছি, যারা কোনো একটা বা দুটো ক্লাস মিস করে গেছো বিগত সেই ক্লাসগুলোর রেকর্ডিং বা পিডিএফ নোটস কিভাবে পাবে আমি আগামীকাল ক্লাসে আর একবার জানিয়ে দেবো। আমি দ্বিতীয়বার সুযোগ দেব যারা মিস করে গেছো। আশা করি আর এই নিয়ে কোনো অসুবিধা নেই, তাই তো? আশা করি আর অসুবিধা নেই, কোনো আর অভিযোগ থাকলো না। আমি আগামীকাল লাইভ ক্লাসে বলে দিচ্ছি, একদম তোমার ডেফিনিট বলে দিচ্ছি, আগামীকাল লাইভ ক্লাসে আমি তোমার সাথে শেয়ার করে দেবো যে কিভাবে তুমি ইয়ে করবে, কি বলে, এই বিগত ক্লাসগুলোর রেকর্ডিং বা পিডিএফ নোটস পেয়ে যাবে। ঠিক আছে? আর যেটা শুরুতেও বোধহয় বলেছিলাম, আরো একবার বলছি, ঘরে দরজায় পড়ার সময় চলে এসছে। ভাগ্য খুব যদি খারাপ না হয়, এই 2026-এ তুমি দুবার WBCS প্রিলিমিনারি বসার সুযোগ পাবে, ভাগ্য যদি খুব খারাপ না হয়। সাথে মিসলেনিয়াস বা ক্লার্কশিপ সুযোগ। এরকমটা ভেবো না যে ভগবান তোমার জন্য এক বাক্স সুযোগ এরকম ছুড়ে মারবে আর তুমি এরকম ভাবে জাপটে ধরবে, লাইফে কোনোদিন আসবে না। তুমি ভাবছো যে ঠিক আছে, সামনের একটা এই রথযাত্রা আসছে, রথযাত্রার একটা ভালো দিন, ওই দিন বেশ সুন্দর করে সেজে গুজে কপালে তিলক লাগিয়ে পড়তে বসবে, বা সামনে মাঘী পূর্ণিমা একটা ভালো দিন, মাঘী পূর্ণিমাতে বসতে বসবে, এরকমটা ভেবো না। লাইফ ওই ওয়েতে ওই ফরম্যাটে চলে না। শুরু আজ থেকে করো, দরজা আটো, পড়তে বসো। তোমার আশেপাশের প্রতিবেশী যারা, তারা যেন এরকমটা বলে, কিরে তোর দেখা যায় না, কোথায় ছিলি, অনেকদিন দেখিনি তোকে, এই ফিলিংসটা নিয়ে এসো, এইরকম একটা জায়গা নিয়ে এসো। দরজা এটে পড়তে বসার সময় চলে এসছে, দরজা এটে পড়তে বসার সময় চলে এসছে। শুরুতে যে কথাটা বললাম আর একবার রিপিট করে দিচ্ছি, শর্টকাট ম্যাথ রিজনিং এ কাজে লাগাও। লাইফে শর্টকাট কাজে লাগালে লাইফ হেল হয়ে বেলতলায় চলে যাবে, ঠেকাতে পারবে না। লাইফ শর্টকাট নয়, এখানে তোমাকে ঘষা মাজা করে চকচকে করতে হয়। তুমি এটা ভেবো না যে বাবার এ রয়েছে বা এ রয়েছে তা রয়েছে তাই দিয়ে আমার কপাল চকচক করবে, একবারের জন্য না, ওটা ঘষা মাজা করতে হয় তবে চকচক করে। লাইফে শর্টকাট কাজে লাগিও না, লাইফ হেল হয়ে বেলতলায় চলে যাবে। শর্টকাট ম্যাথ রিজনিং এ কাজে লাগাও। আমি এই টোনে কথা বলা পছন্দ করি। যখন আমাদের নতুন ক্লাস শুরু হবে, আমিও দেখবে এরকম মাসে বা 3 সপ্তাহে অন্তত একবার করে বসবো, এই তোমাদেরকে নিয়ে, বিভিন্ন রকম ব্যাস রয়েছে সবাইকে নিয়ে, যে কার কোথায় কি অভিযোগ, কি পাচ্ছ না, কোথায় হচ্ছে না, কিভাবে, অনেকের থাকে যে আমি স্যার রুটিন করতে পারছি না, কিভাবে করব, আমি পড়তে পারছি না, কিভাবে করব, এই ব্যাপারগুলো, এগুলো যেন থাকবে।
আর আমি কখনোই খুব একটা ভালোভাবে কথা বলি না, সোনা বাবা মানিক ধন এই টাইপের শব্দ ইউজ করে বলি না। এসো বাবা, সোনা বাবা, ঘাড়ে বসো, কাঁধে বসো, বলি না। কারণ আমি বিশ্বাস করি লাইফে সহজে কিচ্ছু হয় না, ছিনিয়ে নিতে হয়। লাইফে সহজে কিচ্ছু হয় না, ছিনিয়ে নিতে হয়। আরো একটা কথা, যে এই টেবিলের ওপাশে এপাশে এই জায়গাগুলো, এই হায়ারার্কি ডেজিগনেশন, এগুলোকে সম্মান করতে শেখো। যদি পেতে হয়, যদি পেতে হয়, সম্মান করতে শেখো, সম্মান করতে শেখো। তোমায় করতে হবে, তুমিও বাধ্য। তোমার উপরে কেউ না কেউ সবসময় থাকবে। তুমি সুপার সুপিরিয়র কোনোদিন হতে পারবে না, কোনোদিন হতে পারবে না। তাই এই হায়ারার্কি, এই ডেজিগনেশনকে সম্মান করো। আমি আমার কথা বলছি না, লাইফে ভালো থাকতে পারবে, কিন্তু এগুলোর জন্য আবারও বলছি, বুঝতে শুনতে মেনে চলতে লাইফের গোধূলি না চলে আসে, যখন ফিল করতে পারলে দেখবে সন্ধ্যা হয়ে গেছে, খেয়ে শুয়ে পড়তে হবে, আর কিছু করার নেই। ভালো থেকো সবাই। আগামীকাল কি বললাম, ইংলিশ ক্লাস, ইংলিশ গ্রামার এবং ডেসক্রিপটিভ দুটোই আগামীকাল একসঙ্গে লাইভ ক্লাসের মধ্যে ডিসকাস করে দেওয়া হবে। আর এগুলো বারবার বলো, WBCS মাই ড্রিম, আই এম দ্য বেস্ট, স্মার্ট হার্ড ওয়ার্ক। আরো আসবে আগামীকাল, আবার শেয়ার করব। রিপিটেডলি বলো, লাইফের মধ্যে স্মার্টনেস কাজে লাগাও। আমি স্মার্টনেস নিয়ে বলেছিলাম যে অন্তত 15-16টা পয়েন্ট বলতে হবে। অন্তত আমাকে এটার জন্য 15 মিনিট 20 মিনিট আধ ঘন্টা সময় দিতে হবে। তোমরা আমাকে অ্যালাউ করোনি। আমি প্রথম দিন বলেছিলাম, মনে করে দেখো, আছো কেউ এখানে প্রথম দিন ক্লাস করেছিলে? আমি এই কথাগুলো বলেছিলাম তো, যে এর পরবর্তীতে তোমরা যদি অ্যালাউ করো, তোমরা যদি আমাকে পারমিশন দাও, আমি আমার বাকি কথাগুলো শেষ করব। সময় দাওনি, অ্যালাউ করোনি, পারমিশন দাওনি। তাতে যদি আমার কিছুটা ক্ষতি হয় তাহলে তোমার জন্য মঙ্গল, কিন্তু তোমার যদি ক্ষতি হয় তাহলে তোমার কম্পিটিটরের জন্য মঙ্গল। মিলিয়ে নিও। দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত 8টায় লাইভ ইংলিশ গ্রামার অ্যান্ড পেডাগজি ক্লাসে। সহ্য করতে শেখো, এই কথাগুলো মানতে শেখো। কান্দে ঢোকানোর পর এপাশ বন্ধ করে দাও, সোজা ভেতরে ঢুকিয়ে নাও, সকালবেলা যেন বেরিয়ে না যায়। থ্যাংক ইউ, গুড নাইট।